লাইভ। সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আইকন প্লাসের এই অনন্য আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ আব্বাস আলী, ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক, আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এবং আজকে আমরা চমৎকার একটা ক্লাস করব এবং সেটা এমসিকিউ প্লাস রিটেন, দুইটা মিক্স হবে। এমসিকিউ প্লাস রিটেন, আমরা দুইটার কম্বিনেশনে আজকে একটা ক্লাস করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন দুইটাই যেহেতু থাকে, এবং এমসিকিউ এ অনেকে মোটামুটি একটু কম ভয় পেলেও রিটেনে ভয়টা অনেক কাজ করে। তো ওভারঅল সব কিছু নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে, এবং রিটেন পড়াবো, কিছু এমসিকিউ পড়াবো, এবং কিভাবে প্রশ্নপত্র আসতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। আপনারা যারা এখানে আমাকে লাইভে দেখতে পাচ্ছেন, প্রপারলি আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই জানাবেন সবাই। আমরা আজকে ইংলিশ ক্লাস করব, এবং অ্যাডমিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে দাঁড়ায় ইংলিশ। যেহেতু দিস ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দিস ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সো দ্যাটস ওয়াই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা সাবজেক্ট। ইংলিশ আমরা আজকে এমসিকিউ প্লাস রিটেন। আমাকে দেখতে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা দ্রুত জানান সবাই। দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা? ইজ এভরিথিং অল রাইট এভরিওয়ান? আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই। আপনারা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন তারা চাইলেই ক্লাসটা শেয়ার দিতে পারেন, বিকজ এই ক্লাসটা আপনার দরকার পড়বেই। যখন আপনি পড়তে যাবেন আটকাবেন, এই ক্লাসটা আপনার প্রয়োজন পড়বেই। ওকে, আমরা একটু কমেন্টস চেক করে নিই। আসসালামু আলাইকুম স্যার, আমাদের সাথে আছেন আবু রায়হান, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন জেরিন খাতুন খাইরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সজীব, আবু রায়হান বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন আনিসুর রহমান, সজীব বলেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। কে কোথা থেকে জয়েন করেছেন একটু যদি আমাকে জানাতেন, কে কোথা থেকে জয়েন করেছেন, কোন জেলা থেকে জয়েন করেছেন, আপনারা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন, কে কোন জায়গা থেকে জয়েন করেছেন, কোন জেলা থেকে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানান। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন দ্রুত জানাবেন। এবং আজকে আমরা ইংলিশে একটা চমৎকার একটা বিষয় শিখব, সেটা হচ্ছে এমসিকিউ রিটেন, এবং একটা টপিক আমরা শেষ করব, সেটা হচ্ছে ইংরেজি টেক্সট বুকের পোয়েম। পোয়েম মানে কি? পদ্যের একটা অংশ, যেটার অর্থ হচ্ছে কবিতা। আজকে আমরা কবিতা শিখবো ইংলিশে, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের জন্য যেমন ইম্পর্টেন্ট, বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবেন, মানবিকের জন্য তো অবভিয়াসলি লাগবেই যারা পরীক্ষা দিবেন বি ইউনিটে বিভাগ পরিবর্তনে, এবং যারা কমার্সের স্টুডেন্ট বি ইউনিটে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবেন তাদের লাগবে। পাশাপাশি এমসিকিউ তো সবারই থাকবে, কবিতা থেকে এমসিকিউ বি ইউনিটে বিভাগ পরিবর্তনে অবশ্যই আসবে এবং সবার লাগবে। সো দ্রুত দ্রুত জয়েন করে ফেলুন সবাই একসাথে, বন্ধু বান্ধবকে ইনভাইট করে দেন। বগুড়া থেকে বলছে আমাদের খাইরুল ইসলাম, থ্যাংক ইউ। শহীদুজ্জামান শহীদ বলেছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সজীব বলছে গোপালগঞ্জ থেকে, আবু রায়হান বগুড়া থেকে, শহীদ আছে ঢাকা থেকে, মারিয়া জাহান বলেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলিফ সিদ্দিক আছে,
আলিফ সাকলাইন আছে আমাদের সাথে, বগুড়া। আমার যতটুকু মনে পড়ে আলিফ সাকলাইন একজন ক্রিকেট প্লেয়ার, আমার যতটুকু মনে করে, ভালো খেলে, আমি ওর ফেসবুক দেখলাম একটু, আমাকে হোমওয়ার্ক দিয়েছিল। বরিশাল সদর থেকে দেখছে আব্দুল্লাহ আল মামুন, সবার প্রিয় মাশাল্লাহ। কোচিং জগতের জনপ্রিয় আব্বাস স্যারকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। ওকে, লেটস স্টার্ট। আমরা তাহলে আজকে আমরা শুরু করছি। আপনারা দ্রুত জয়েন করে ফেলুন, যারা যারা জয়েন করে ফেলছেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনো জয়েন করতে পারেন নাই বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে দেন, আপনাদের বন্ধু বান্ধব যারা জয়েন করতে পারে নাই। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কবিতা থেকে এমসিকিউ কিভাবে সুন্দর করে পড়া যেতে পারে, এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রিটেন অংশে পয়েম থেকে প্রশ্ন কিভাবে হতে পারে এবং সেটা আমরা কিভাবে উত্তর লিখব। 5টা নাম্বারের প্রশ্ন এরকম হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট রিটেন থাকে 20, যার মধ্যে 5 নাম্বার কবিতা থেকে আসার সম্ভাবনা প্রায় 95%। সেটাকে বলা হয় পোয়েম এক্সপ্লেনেশন। আমরা একটা কবিতা শিখবো আজকে এবং ওই কবিতা থেকে ইনশাআল্লাহ ডিটেইলস এক্সপ্লেনেশন শিখবো, এবং এক্সপ্লেনেশনে 5-এর মধ্যে কিভাবে 4.5 অথবা 4 তোলা যায় এইটা নিয়ে ইনশাআল্লাহ আজকে ডিটেইলস আপনাদের সাথে আলোচনা হবে। এবং আমি বিশ্বাস করি যারা আইকন প্লাসের সাথে আছেন, যুক্ত আছেন, অফলাইন অনলাইনে ক্লাস করছেন, ইনশাআল্লাহ আপনারা ভালো একটা স্কোর তুলতে পারবেন। আমাদের আইকন প্লাসে সেই 20 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত, 20 অগাস্ট থেকে ক্লাস শুরু হয়ে গেছে বাংলাদেশের যে কোনো শাখায়। 31 অগাস্ট পর্যন্ত ক্লাস চলবে। আপনারা যেই জেলা থেকে আছেন, যেই জেলা থেকে আপনাদের বসবাস, সেই জেলা আমাদের আইকন প্লাসের স্থানীয় শাখায় যাবেন এবং এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন। আর কারো যদি মনে হয় আমাদের ঢাকায় এসে হেড অফিসে ক্লাস করবেন, তাহলে আমাদের হেড অফিস ফার্ম গেটে আছে, ঢাকার ফার্ম গেট, খুব ব্যস্ত নগরী। এখানে এসে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। পাশাপাশি আপনারা আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারবেন। আমাদের অনলাইন অফলাইন সব প্রোগ্রাম আছে। আইকন প্লাস আপনার জন্য কোনো কিছু বাদ রাখে নাই। আর ভর্তি হলে তো অনেক রকমের গিফট থেকে শুরু করে অনেক কিছু আছে। থ্যাংক ইউ। আমাদের সাথে আরো কিছু যুক্ত হয়েছেন এখানে। শাকিল বলেছেন আসসালামু আলাইকুম। সামিউল আলিম আছে সিরাজগঞ্জ থেকে। বগুড়া থেকে বলছেন নাবিলা নওশিন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে আছেন নবীন। ফারিয়া ইয়াসমিন জিশা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর দেখে ভালো লাগে। আমার এইচএসসি 23 সে সময় আপনার ক্লাস করেছিলাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো লাগলো। নাহিদ বলছে বুরুঙ্গামারি থেকে, রংপুর, কুড়িগ্রাম। এভরিথিং অল রাইট ব্রাদার। বনি আমিন, বনি তোমাকে খুব মিস করছি। আমাদের স্টুডেন্ট এবং সম্ভবত পাবলিক ইউনিভার্সিটিতে আছে যতদূর আমার মনে পড়ে। ওকে, লেটস স্টার্ট। আমরা তাহলে শুরু করছি আজকে এমসিকিউ এবং রিটেন। আমরা আজকে যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে ড্রিমস। এই কবিতাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ড্রিমস আপনাদের টেক্সট বুকের একটা কবিতা, সেটা হচ্ছে ড্রিমস। এখানে অর্থ কি? ড্রিমস অর্থ হচ্ছে স্বপ্ন অথবা স্বপ্নগুলো। অবশ্যই একটা খাতা কলম নিয়ে টেবিলে বসে ক্লাসটা করবেন, এবং আপনাদের যত রকমের অ্যাডমিশন বন্ধু বান্ধব আছে অবশ্যই ক্লাসটা তাদের কাছে পৌঁছাবেন, কারণ তারা এখান থেকে কিছু শিখতে পারবে, আপনিও কিছুটা উপকৃত হবে ইনশাল্লাহ। ড্রিমস হচ্ছে স্বপ্ন, এবং এইখানে ড্রিমসটা কোন পার্টস অফ স্পিচ? সেটা হচ্ছে নাউন, এটা একটা নামকে বোঝাচ্ছে। আবার এই অংশে যে দেখতে পাচ্ছেন ড্রিম, এটা একটা ভার্ব। এটা একটা কি? ভার্ব। যদি আমি এখনো বিস্তারিত যাইনি, এটা একটা ভার্ব। তার মানে ড্রিম আমরা জানলাম সেটা নাউনও হতে পারে, আবার ড্রিম একটা ভার্বও হতে পারে, যেটার অর্থ হবে স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা, স্বপ্ন দেখা। এবং মজার বিষয় হচ্ছে এই যে শব্দের শেষে এস দেখতে পাচ্ছেন, এই শব্দের শেষে এস অথবা ইএস, এগুলো সাধারণত দুইটা পার্টস অফ স্পিচে থাকে। প্রথমটা থাকে ভার্বের সাথে অথবা থাকতে পারে নাউনের সাথে। বলেন কিসের সাথে থাকতে পারে? ভার্বের সাথে এস বাই এস থাকে সাধারণত, অথবা নাউনের সাথে থাকে। অন্য কোনো পার্টস অফ স্পিচে এস বাই এস যুক্ত হয় না, মানে প্লুরাল হয় না। মানে অ্যাডজেক্টিভস বললাম ব্রিলিয়েন্ট থেকে আপনি ব্রিলিয়েন্টস বলতে পারবেন না। আমি বললাম হচ্ছে গিয়ে ফ্যান্টাবিউলাসেস বলতে পারবেন না, ওগুলো অ্যাডজেক্টিভস প্লুরাল হয় না। অন্য পার্টস অফ স্পিচও প্লুরাল হয় না, প্রিপোজিশন থেকে শুরু করে কনজাংশন সাধারণত হয় না। তাহলে ভার্বের সাথে যখন এস বাই এস যোগ হয়, যেমন আমি বললাম গো থেকে কি হয়? গোস। তারপর আমি বললাম প্লে থেকে কি হয়? প্লেজ। এই যে এই ভার্ব গুলোকে বলা হবে কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। যখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। কিন্তু যখন নাউনের সাথে যোগ করবেন, যেমন দেখেন আমি একটা পেন নিয়ে আছি, এটা ডিজিটাল পেন। পেন থেকে যখন আমি এস যোগ করলাম পেন্স। তারপর আপনারা এই যে ক্লাস করছেন, এই ক্লাস যে করছেন কি, হয়তো অনেকে মোবাইলে, অনেকে পিসিতে, তাহলে আমি মোবাইল বললাম, তাহলে মোবাইলের প্লুরাল কি হতে পারে?
মোবাইলস। এই যে এই নাউনের সাথে যখন এস বাই এস যোগ হয় তখন সেটা সিঙ্গুলার থাকে না, তখন সেটা কি হয়, প্লুরাল হয়। আমরা শুধু রিটেন পড়বো না, এমসিকিউ রিটেন একসাথে পড়বো, ইংলিশ গ্রামারও শিখবো, সাহিত্যও শিখবো, পার্টস অফ স্পিচও শিখবো, রিটেনও শিখবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসের মোটামুটি যারা চাচ্ছেন যে হ্যাঁ আপনাদেরকে পিডিএফ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে ডান লিখে দিবেন, আপনাদেরকে ক্লাস দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। ওকে, চলে আসেন। ড্রিমস, ড্রিমস মানে কি, স্বপ্ন। এটা একটা কবিতা। এই কবিতাটা লিখেছেন আমাদের ডি.এইচ. লরেন্স। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের টেক্সট বুকে ড্রিম নামে আরেকটা কবিতা আছে, সেটা কে লিখেছেন? এটা কেউ কি নাম আমাকে লিখে দিতে পারবেন? আমি 1 মিনিট অপেক্ষা করব, দেখবো এটার কি কেউ নাম আমাকে লিখে দিতে পারবেন। কোন কবি আরেকটা ড্রিম কবিতা লিখেছেন যার নাম ডি.এইচ. লরেন্স না, আরেকটা নামে একজন কবি আছেন, তার নামটা আমি একটু জানতে চাচ্ছি। দেখি কে বলতে পারে। ওয়ালাইকুম আসসালাম আবির। মনিরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন একটু ছোট করেন। আচ্ছা, হ্যাঁ, ছোট করা হয়েছে। ওকে, খাইরুল, আই মিস ইউর লেকচার ভাইজান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বনি আমিন, আই মিস ইউ টু। মিরাজ বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাজিম কাজী আছে আমাদের সাথে, সেও বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি যারা জয়েন করেছেন, হ্যাঁ, একজন জানিয়েছেন ল্যাংস্টন, ও জানিয়েছে UHUGE, একটু বানান ভুল হয়েছে, একটু ঠিক করেন আবির। এই যে আমাদের খাইরুল ইসলাম বলেছেন ল্যাংস্টন, এই নামটা সুন্দর, ল্যাংস্টন। ল্যাংস্টন, দেখেন এই যে নামটা ল্যাংস্টন, তাই না? এই ল্যাংস্টন হচ্ছে গিয়ে, এই নামটা হচ্ছে ল্যাংস্টন, সুন্দর একটা নাম আছে ল্যাংস্টন। এটা অনেকে আমরা বাঙালিরা হাগিস বলি, হাগিস বলা যাবে না, তোমরা ফৈন্নিরা হাগিস বলো, হাগিস বলা যাবে না। এটা হচ্ছে যে হিউজেস, ল্যাংস্টন হিউজেস, অথবা আমরা বলতে পারি ল্যাংস্টন হিউজ, দুইটাই বলা যায়। হ্যাঁ, হিউজেসটা অধিকাংশ বলে, ল্যাংস্টন হিউজেস, তবে হিউজও বলে, বাট এক্স্যাক্টলি হবে ল্যাংস্টন হিউজেস অথবা হিউজ, কিন্তু হাগিস বলতে পারবেন না। হ্যাঁ, হাগিস কোনো রাইটার না, এটা অন্য কিছু। থ্যাংক ইউ খাইরুল আবির, আপনারা ট্রাই করেছেন, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। ওকে, চলে আসেন। আমরা তাহলে আজকে ল্যাংস্টন হিউজেস এরটা পড়বো না, যেটা হোল্ড ফাস্ট টু ড্রিম একটা কবিতা আছে। আমরা আজকে শিখবো ডি.এইচ. লরেন্সের দুইটাই স্ট্যানজা। এবং এই যে স্ট্যানজা শব্দটা আমি বললাম, এই স্ট্যানজা মানে কি? এই স্ট্যানজার বাংলা হচ্ছে স্তবক। আপনারা খাতায় এটা সুন্দর করে নোট করবেন। স্ট্যানজার বাংলা হচ্ছে স্তবক, যেটার অর্থ, যেটা হচ্ছে গিয়ে আমরা যেমন গদ্যতে পড়ি, স্তবক কিসে থাকে? পদ্যে। মানে স্তবক কিসে থাকে? পদ্যে। আর গদ্যতে থাকে হচ্ছে প্যারা। প্যারাকে কি বলা হয়? অনুচ্ছেদ। প্যারাকে কি বলা হয়? অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ থাকে গদ্যে, প্যারা প্যারা করা থাকে, কিন্তু পদ্যে থাকে স্ট্যানজা। এবং আমাদের এই ডি.এইচ. লরেন্স কবিতায় স্ট্যানজা হচ্ছে কয়টা? দুইটা। তার আগে ডি.এইচ. লরেন্সের বিষয়ে আমাদের কিছু তথ্য জানতে হবে। কবিতাটা শুরু করার আগে এই ডি.এইচ. লরেন্সের বিষয়ে কিছু তথ্য আমি লিখে দিচ্ছি, সবাই একটু সুন্দর করে খাতায় নোট করবেন, বিকজ এমসিকিউ এখান থেকে প্রশ্ন হতে পারে। ডি.এইচ. লরেন্স থেকে আমরা কিছু তথ্য জানবো। আসেন, ডি.এইচ. লরেন্সের প্রথম তথ্য কি, যে ইনি হচ্ছেন একজন ইংলিশ পয়েট। ইংলিশ মানে কি? এনার জন্ম হচ্ছে গিয়ে যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র বলতে পারবো না, যুক্তরাজ্যে। তাহলে ডি.এইচ. লরেন্স হচ্ছে ইংলিশ পয়েট। আপনি চাইলে ইংলিশ না লিখে আপনি ব্রিটিশও লিখতে পারেন, পরীক্ষায় প্রশ্ন এই দুইটা থেকে একটা আসতে পারে, হয় ইংলিশ পয়েট না হয় ব্রিটিশ পয়েট। এটা এমসিকিউ আসতে পারে, বাট আপনি যখন পোয়েম এক্সপ্লেনেশন লিখবেন, চমৎকার ভাবে লেখার টেকনিক আমি শিখিয়ে দিব, সেখানে ওই কথাটা লিখতে হবে, হয় ইংলিশ পয়েট নাহলে ব্রিটিশ পয়েট। ইংলিশ পয়েট শিখেন, শুনতে একটু ভালো লাগে, ইংলিশ যেহেতু লিখবেন। 2 নম্বর হচ্ছে এই ডি.এইচ. লরেন্স শুধু পোয়েট না, উনি পোয়েটের পাশাপাশি একাধারে নোভেলিস্ট। নোভেলিস্ট মানে কি? নোভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক। ঔপন্যাসিক, যিনি উপন্যাস লেখেন। এবং শুধু নোভেলিস্ট না, নোভেলিস্টের পাশাপাশি হচ্ছে এসেইস্ট, মানে উনি একজন প্রবন্ধকার, প্রাবন্ধিক, যাকে বলা হয় প্রবন্ধকার, যিনি প্রবন্ধ লেখেন। তাহলে পোয়েট, নোভেলিস্ট, এসেইস্ট, এগুলো আপনি একটু আমার ক্লাসে মোটামুটি অ্যাটেন্টিভ থাকলে আপনার মুখস্থ হয়ে যাবে, আপনাকে মুখস্থ করা লাগবে না, আবার লিখলেও দেখবেন মুখস্থ হয়ে যাবে। পাশাপাশি ডি.এইচ. লরেন্সের পুরো একটা নাম আছে, যেমন ডি দিয়ে একটা নাম আছে, এইচ দিয়ে একটা নাম আছে, এই পুরো নামটা আপনার জানা লাগবে। তার পুরো নামটা হচ্ছে ডেভিড হারবার্ট, ডেভিড হারবার্ট লরেন্স। ডেভিড হারবার্ট লরেন্স। পরীক্ষায় প্রশ্ন হতে পারে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডি.এইচ. লরেন্স, যদিও কম আসে, কিন্তু কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না। ডিও আপনাকে প্রশ্ন করবে
আটকানোর জন্য, আপনি যাতে না আটকান সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। যা পড়বেন অ্যাকিউরেটলি পড়বেন। আজকে আমরা এই ড্রিম কবিতা ইনশাআল্লাহ নারী নক্ষত্র উদ্ধার করব এবং অ্যাকিউরেটলি সবকিছু শিখবো। তাহলে ডেভিড হার্বার্ট লরেন্স, এরপরে ইনার জন্ম মৃত্যুটা যদি জেনে নেন ভালো, আপনার এমসিকিউ তে কাজে আসবে, আপনার পোয়েম এক্সপ্লেনেশন বা রাইটিং পার্টে আপনি প্রচুর পরিমাণে নাম্বার পাওয়ার উপযুক্ত হয়ে উঠবেন। ডিএইচ লরেন্সের জন্ম মৃত্যু দেখি কেউ বলতে পারেন কিনা, দ্রুত দেখি কেউ বলতে পারেন কিনা। ল্যাংস্টন হিউজেস, আশরাফি আনিকা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাওয়ার অফ পিয়ার কাজী সাইমন, ওকে, পাওয়ার অফ পিয়ারে বানানা, ওকে ঠিক আছে। খায়রুল ইসমত আর আম্বিয়া বলেছে ল্যাংস্টন হিউজেস, থ্যাংক ইউ। আবির বলেছে ল্যাংস্টন হিউজেস, আবু রায়হান বলেছে ল্যাংস্টন হিউজেস, আরোহী আনিকা, উম্মে হাবিবা, নুসরাত জাহান পূর্ণ, তিনি দেখেন অনেককে মেনশন দিয়েছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এইরকম বন্ধু হন আপনারা। মেনশন দেন কোথায়? ফানি পোস্টে মেনশন দেয়, কোথায় ন্যাস্টি পোস্টে, খারাপ পোস্টে, স্ল্যাং পোস্টে মেনশন দেন, হচ্ছে গিয়ে এমন এমন পোস্টে যেখানে আসলে জরুরি না। মেনশন কোথায় দিবেন? বন্ধু বান্ধবকে মজার জন্য বিভিন্ন জায়গায় দিতে পারেন, কিন্তু পড়াশোনার জায়গায় মেনশন দেন। ও ভালো বন্ধু হন, আপনাকে এক না একটা সময় সে মনে রাখবে যে হ্যাঁ আপনি পড়াশোনার খাতিরে তাকে কি করেছেন, মেনশন দিয়েছেন। এখানে অনেকজন ক্লাস করছেন, একটু মেনশন দেন, বন্ধু বান্ধবকে সুন্দর করে মেনশন দিয়ে দেন। থ্যাংক ইউ। নুসরাত জাহান পূর্ণ, একটু দেখতে পাচ্ছেন উনি অনেকজনকে মেনশন দিয়েছে, আপনারা একটু কাইন্ডলি মেনশন দিয়ে দেন বন্ধু বান্ধবকে, আপনার বন্ধু বান্ধব আপনাকে মনে রাখবেন। নাবিলা নসিন বলেছেন 1885 থেকে 1930। খায়রুল ইসলাম বলেছে 1885 থেকে 1930, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ। সিয়াম শিকদার, আসসালামু আলাইকুম। আসসালাম। পূর্ণ বলেছে 1885 থেকে 1930, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা লিখেছেন, এবং যারা মেনশন দিচ্ছেন না দ্রুত মেনশন দেন। পূর্ণ মেনশনে দিয়েছে, আবার লিখেছে, নাবিলা, আবির, খায়রুল সবাই মেনশন করছে, এবং তারা জন্ম মৃত্যু লিখে দিয়েছে। জন্ম হচ্ছে 1885, 1885, and his death is in 1930। তার মানে আপনি একটা ক্লু দিয়ে মনে রাখতে পারেন যে উনি মাত্র 45 বছর বেঁচে ছিলেন, 45 ইয়ার্স ওল্ড। এই ক্লুটা আপনি যদি মনে রাখেন 45 ইয়ার্স ওল্ড, তাহলে আপনার এই জায়গাটায় মাঝে মধ্যে এদিক সেদিক ভুলে গেলেও ভুল হওয়ার প্রবণতা কমে যাবে, কারণ আপনি 45 বছর যখন মনে রাখবেন তখন এখানে 15 ওখানে 30 এভাবে মনে রাখতে পারেন। এখানে 15 ওখানে 30, তাহলে কি 1930, আর 15 মানে কি 1885। এই চারটা তথ্য আমাদের জানা লাগবে। তাহলে প্রথম তথ্য কি? ইংলিশ পয়েট অথবা ব্রিটিশ পয়েট। দ্বিতীয় তথ্য কি? পয়েট, নভেলিস্ট, এসেইস্ট। তৃতীয় তথ্য কি? ডেভিড হার্বার্ট লরেন্স। চতুর্থ তথ্য কি? 1885 to 1930, 45 ইয়ার্স। আশা করছি এইটা পুরোটা ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে ক্লিয়ার লিখে দেন, আমি দ্রুত হচ্ছে গিয়ে কবিতায় চলে যাব, এবং প্রথম স্ট্যান্ডা শিখবো, এর এক্সপ্লেনেশন দেখাবো, দ্বিতীয় স্ট্যান্ডাও শিখবো, এর এক্সপ্লেনেশন দেখাবো, তারপর ইনশাল্লাহ এই কবিতাটা পুরোপুরি শেষ হয়ে যাবে, এবং পার্টস অফ স্পিচ সহ এখান থেকে এমসিকিউ কি প্রশ্ন আসতে পারে ডিটেলস আমরা যাব। যারা যারা অলরেডি বুঝতে পেরেছেন তারা একটু ডান লিখে দেন, যারা যারা অলরেডি বুঝতে পেরেছেন তারা একটু ডান লিখে দেন সবাই দ্রুত। থ্যাংক ইউ, অনেকেই জয়েন করেছেন। আমাদের নূপুর সরকার, মাহবুবা ইসলাম চৈতি মেনশন করেছেন, আশরাফি আনিকা, থ্যাংক ইউ সো মাচ আশরাফি। আবু রায়হান বলেছে 1885 to 1930, থ্যাংক ইউ। আবির আহমেদ লিখেছে ক্লিয়ার, পূর্ণ ক্লিয়ার, থ্যাংক ইউ। এই তো কায়নাত হাসান মেনশন দিয়েছে, থ্যাংক ইউ কায়নাত। হুমাইরা হুসাইন, আবু রায়হান মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ। কায়নাত হাসান আরেকজনকে বান্ধবীকে মেনশন দিয়েছে, এমএসটি হুমাইরা। হ্যাঁ, এরকমই বান্ধবীদেরকে বন্ধুদেরকে মেনশন দেন। ফৈনি ছেলেরা তোরা কই? আবির শুধু বলেছে মেনশন ডান না। হ্যাঁ, কে বলেছে? আবু রায়হান বলেছে। আইকন প্লাস গাইবান্ধা বস টিচার, থ্যাংক ইউ। দিয়া বলেছে ডান, শাকিল বলেছে ডান, মাশাল্লাহ, আউটস্ট্যান্ডিং, ভেরি গুড। ডান মানে আমরা ওটা মোটামুটি পুরোটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ক্লাসটা কেন শেয়ার দিবেন? রিজন হচ্ছে ক্লাসটা শেয়ার দেওয়ার, আপনাকে এই ক্লাসটা যখন আপনি অ্যাডমিশনের পুরোপুরি একটা কমপ্লিট প্রিপারেশন নেবেন, এখনই শুরু করেছেন, বাট স্টিল নাও ইউ অল আর নট এক্স্যাক্টলি সিরিয়াস। আমি জানি এখনো পুরোপুরি সিরিয়াস হন না, বাঙালি তো আরামপ্রিয় জাতি, এখনো পুরোপুরি সিরিয়াস হন না। যখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করবেন তখন এই কবিতার এক্সপ্লেনেশন লিখতে পারবেন না, বা এমসিকিউ যখন আপনি আটকাবেন আপনার এই ক্লাসটা প্রয়োজন পড়বে। যেন নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেন, এতে করে যেটা হবে আপনি এই ক্লাসটা ওই সময় আপনার টাইম লাইনে ব্রাউজ করে পেয়ে যাবেন। আইকন প্লাসের পেজে তো অবশ্যই ক্লাসটা থাকবে, কিন্তু শেয়ার দিলে আপনি আপনার জায়গায় দ্রুত সময় পেতে পারবেন, পাশাপাশি আপনার বন্ধু বান্ধবরা, আপনার যারা কাছের মানুষ আছে তারাও ক্লাসটা দেখতে পারবে। ওকে, চলে আসেন আমরা তাহলে আবারও পয়েমে ব্যাক করছি। তাহলে ড্রিমস, এবং এই ড্রিমস এর রাইটার হচ্ছে ডিএইচ লরেন্স। আরেকদিন যখন ক্লাস হবে ইনশাল্লাহ আমরা ল্যাংস্টন কি হিউজেস, মাঝে মধ্যে আমার মুখ থেকে বের হয় তোদের কথাগুলো, হাগিস, আল্লাহ মাফ করুক, ল্যাংস্টন
হিউজ অথবা হিউজেস এর পয়েম ইনশাআল্লাহ শিখবো। এবং আমরা এটাও দেখেছিলাম যে ড্রিম শব্দটা ভার্ব হতে পারে, ভার্ব হলে হবে স্বপ্ন দেখা, এবং ড্রিম স্বপ্নটা নাউনও হতে পারে, এটার অর্থ হবে স্বপ্ন, এবং এটা একটা কাউন্টেবল নাউন, তাহলে প্লুরাল হলে কি হবে ড্রিমস। আমরা জানি কাউন্টেবল নাউনের সাথে এস বাই এর যোগ হয়, আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত হয় না, হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন ওয়াটার, এই ওয়াটার এটা খাতায় লিখে রাখতে পারেন, ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন অথবা নন কাউন্ট নাউন, যেটা আমরা গুনি না। তাহলে ওয়াটার মানে কি? পানি। বলেন ওয়াটার মানে কি? পানি। কিন্তু যখন এই ওয়াটারকে আমি ওয়াটার্স বলবো, ওয়াটার্স অথবা ওয়াটার্স, তখন এটা মানে অর্থটা ভিন্ন হয়ে যাবে। ওয়াটার্স বলতে কোনো শব্দ নাই, ওয়াটার্স হয়তো অনেক সময় হি ওয়াটার্স, শি ওয়াটার্স ইন হিজ গার্ডেন, হি হার গার্ডেন, তাহলে এই ক্ষেত্রে হি ওয়াটার্স, আই ওয়াটার ইন মাই গার্ডেন, সেক্ষেত্রে ভার্ব হিসেবে হতে পারে। কিন্তু ওয়াটার্স শব্দটা একটা নাউন, যার অর্থ হয়ে যাবে জলাশয়, মানে অর্থ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, যার অর্থটা কি বলেন? জলাশয়। এই যে ওয়াটার্স এর অর্থটা একটু খাতায় লিখে নেন, জলাশয়। জলাশয়, জলাশয় মানে তো বুঝছেন কি আমরা বাংলা জলাশয় বুঝি, তাহলে ওয়াটার মানে পানি, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। এই জন্য আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এর যোগ করা যায় না, করলে সেটার অর্থ কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়ে যায়। পাশাপাশি আমরা শিখলাম ভার্বের সাথে এস অথবা এস ইএস হতে পারে, হয় ভার্বের সাথে নাউনের সাথে, ভার্বের সাথে যুক্ত হলে সিঙ্গুলার হয়ে যাবে, নাউনের সাথে যুক্ত হলে সেই নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। চলে আসেন আমরা এবার একটু পয়েমে চলে যাব, আমরা একটু এবার কবিতায় চলে যাব। আমি স্ক্রিনটা একটু ক্লিন করে নিচ্ছি, যাতে করে আমরা এই স্ক্রিনটাতে ডিটেলসে আমরা এক্স্যাক্টলি পার্টস অফ স্পিচ সহ বাংলা সহ আমরা একটু জানতে পারি। ওকে, লেটস স্টার্ট। আমরা স্টার্ট করছি। আসেন আমরা আমাদের এই অতটুকু অংশ লাগবে না, এইটুকু অংশ হলেই হয়ে যাবে। লেটস স্টার্ট এভরিওয়ান। দেখেন কি বলেছে প্রথমে, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। অল পিপলের বাংলা কি? সব মানুষ চাই। ড্রিম, ড্রিম এখানে বলে দিয়েছিলাম কি হবে? ভার্ব। এটার অর্থ কি? স্বপ্ন দেখা। তার মানে সবাই স্বপ্ন দেখে, বাট কিন্তু নট ইকুয়ালি, সমানভাবে না। এরপরে বলেছে দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড। আপনাকে জানতে হবে ডাস্টি অর্থ কি, রেসেস অর্থ কি। সুন্দর করে লিখে নেন, রেসেস অর্থ হচ্ছে খালি, খাতায় লিখে নেন। রেসেস মানে হচ্ছে খালি অথবা শূন্য। রেসেস মিন্স হচ্ছে খালি অথবা শূন্য। রেসেস মানে হচ্ছে খালি, শূন্য অথবা ছুটি অথবা অবকাশ। আপনি এই দুইটা লিখতে পারেন, খালি অথবা ছুটি, অবকাশ। এই রেসেসটা হচ্ছে কাউন্টেবল নাউন, এটার প্লুরাল হয়ে গেছে রেসেসেস। তাহলে বলা হচ্ছে ইন দ্য ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড। এই লাইনটা খুব সুন্দর করে আন্ডারলাইন করে রাখেন, এই ফ্রেজটা ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড। বলেছে যারা রাতের বেলায় স্বপ্ন দেখে। এখানে কবি দুই ধরনের ড্রিমারদের কথা বলেছেন, একটা হচ্ছে ডে টাইম ড্রিমার, একটা হচ্ছে যারা রাতে স্বপ্ন দেখে, নকটার্নাল ড্রিমার অথবা নাইট ড্রিমার যাদেরকে বলা হয়, যারা রাতে স্বপ্ন দেখে। এবার বলছেন যারা রাতে স্বপ্ন দেখে তারা আসলে কিভাবে দেখে? তারা এমন মস্তিষ্কে, এমন মনে দেখে যেখানে খালি থাকে ধূলিকণা যুক্ত। তার মানে এখানে রাইটার মানে ব্যবহারিক অর্থ না, এটা হচ্ছে কি বলা হয় রূপক অর্থে এমন অর্থ দিয়েছেন যেখানে আসলে কোনো ফিলিংস থাকে না, নো ফিলিংস, যেখানে কোনো আবেগ নাই, ফিলিংস নাই। আবেগ ফিলিংস না থাকলে সেটা আমরা কি কনসিয়াসলি বলি না, আনকনসিয়াস, আনকনসিয়াস মাইন্ডে বলে। তাহলে এই জিনিসটা হবে আনকনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ডে দেখি, তাহলে এরা স্বপ্ন দেখে আনকনসিয়াসলি, অবচেতন মনে। আমরা অনেক সময় রাতে স্বপ্ন দেখি, যারা নাইট ড্রিমার তারা কি আনকনসিয়াসলি দেখি, তার মানে তারা সচেতন হয়ে দেখে না, স্বজ্ঞানে দেখে না, মানে তারা অবচেতন মনে দেখে। এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে যে ওয়ার দেয়ার ইজ নো ফিলিংস, ওয়ার দেয়ার ইজ নো ইমোশনস, এমন কিছু নাই। তার মানে সেটা কি? যেখানে ইমোশন নাই, যেখানে ফিলিংস নাই, সেটা কি? ব্যর্থ। এরপর হচ্ছে ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালে উঠে দেখে দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। এই শব্দটা প্রচুর ইম্পর্টেন্ট, একদম দুইটা স্টার দিয়ে লিখে দেন, ভ্যানিটি। এই ভ্যানিটি শব্দের শেষে দেখেন কি আছে? টিওয়াই। এটা যদি পরীক্ষায় প্রশ্ন হয় এমসিকিউতে, এটা কোন পার্টস অফ স্পিচ? 100% দাগাবেন কি? নাউন। 100% দাগাবেন নাউন। কিন্তু বলে রাখি এটার আগে কি আছে? ওয়াজ। ওয়াজটা কোন ভার্ব? বি ভার্ব। মনে রাখবেন এই বি ভার্বের পরে সাধারণত নাউনও হতে পারে, আবার এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভসও হতে পারে। বি ভার্বের পরে নাউনও হয়, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভস হয়। স্যার নাউন কিভাবে হয়? আমি বললাম ইট ইজ অনেস্টি, এটা হচ্ছে সততা, ইট ইজ অনেস্টি, তাহলে এই অনেস্টিটা কি? নাউন। এবার আমি বললাম আবার হি ইজ
অনেস্ট, হি ইজ অনেস্টি বলা যাবে না, হি ইজ অনেস্ট। এই অনেস্টটা কি? অ্যাডজেটিভ। তাহলে এখানে বি ভার্ব কোনগুলো? ইজ, ইজ। তাহলে গ্রামাটিক্যালও আমরা শিখবো, পার্টস অফ স্পিচও শিখবো, এবং পাশাপাশি আমরা কবিতাও শিখবো ইনশাল্লাহ। বলেছে ইট ওয়াজ ভ্যানিটি, সকালে উঠে দেখে এটা পুরোপুরি কি? ব্যর্থতা, শূন্যতা, খালি, মানে এটা কোনো অর্থই দাঁড়ায় না, এটা মিনিংলেস, টোটালি কমপ্লিটলি ইলিউজরি, অলিক, অবাস্তব। রাতের আধারে আমরা যে স্বপ্নটা দেখি অবচেতন মনে, সেটা অধিকাংশ ক্ষেত্রেই অলিক হয়, অবাস্তব হয়, কোনো প্রাসঙ্গিক হয় না, অপ্রাসঙ্গিক হয়। সেটাই রাইটার বুঝিয়েছেন এখানে, কবি বুঝিয়েছেন। তাহলে আমরা জানি বি ভার্বের পরে দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ দুইটা। এখানে অনেকে মনে করবে ওয়াজ আছে, ভ্যানিটিটা অ্যাডজেক্টিভ। আসলে না, ভ্যানিটিটা হচ্ছে নাউন, যেটার অর্থ হচ্ছে শূন্যতা। এই ভ্যানিটির অর্থ হচ্ছে শূন্যতা অথবা ব্যর্থতা, লিখে নিতে পারেন, শূন্যতা অথবা ব্যর্থতা। ভ্যানিটির আরেকটা অর্থ আছে অহংকার, সেটাও হয়, কিন্তু তারা আসলে অহংকার না, তারা আসলে এটা বুঝে পায় যেটা ব্যর্থ বা শূন্য, কিছুই না, খালি। তাহলে ভ্যানিটি ওয়াজের পরে আমরা এটাকে অবশ্যই কি মনে করব? নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, তবে 99% কেসেস আমরা অ্যাডজেক্টিভ লিখি, বাট সামটাইমস ইট ক্যান বি নাউন। আমরা এটার বাংলা শিখলাম স্যার। বাংলা শেখার পাশাপাশি আর কি জানতে হবে? বাংলা শেখার পাশাপাশি জানতে হবে প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ। এই কবিতার প্রত্যেকটা শব্দ থেকে এমসিকিউ হতে পারে, অথবা একটা ফ্রেজ তুলে দিয়ে এমসিকিউ প্রশ্ন হতে পারে। যেমন একটু আগে বলেছি যে প্রশ্ন হতে পারে, হোয়াট ডাজ ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড রেফার? কি রেফার করছে, কি বোঝাচ্ছে? তাহলে আপনি লিখবেন যে অপশনে হয়তো থাকবে যে ওখানে হয়তো হবে ল্যাক অফ ফিলিংস অথবা নো ফিলিং, এরকম কিছু থাকতে পারে। আনকনসিয়াসলি, মানে দোজ হু ড্রিম আনকনসিয়াসলি, যারা আনকনসিয়াসলি ড্রিম দেখে, অথবা দোজ হু আর নট কনসিয়াস, যারা কি সচেতন না বা চেতন না, এই টাইপের কথা প্রকাশ পেতে পারে। থ্যাংক ইউ, ক্লিয়ার বলেছেন। ওকে, স্ক্রিনশট করতে হতো, স্ক্রিন শট আছেই তো মনে হয়। অন্তু, অন্তু একটু স্ক্রিনটা মানে একটু শর্ট করতে হবে। নির্জন, হ্যাঁ, স্ক্রিনটা মানে একটু শর্ট করতে হবে। কোত্থেকে? এটা হচ্ছে এই পাশ থেকে, এই পাশ থেকে, হ্যাঁ, এই পাশ থেকে একটু মনে হয় একটু শর্ট করে দাও। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের সাথে অনেকেই ক্লাস দেখছে, থ্যাংক ইউ সো মাচ। ভ্যানিটি শূন্যতা, ব্যর্থতা, থ্যাংক ইউ। আলিফ সাকলাইন, ভ্যানিটি শূন্যতা, ব্যর্থতা হয়, অহংকারও হয়, থ্যাংক ইউ। তাহলে এই যে আমাদের স্ট্যান্ডা আছে, এই তিনটা লাইন, এই তিনটা লাইন মিলে এটাকে বলবো স্ট্যান্ডা ওয়ান। এটাকে কি বলবো? স্ট্যান্ডা ওয়ান, স্ট্যান্ডা ওয়ান বলা হবে। এবং মনে রাখবেন, যখন তিনটা লাইন যুক্ত স্ট্যান্ডা হয় তখন সেটাকে বলা হয় ট্রিপলেট। বলেন কি বলা হয়? ট্রিপলেট বলা হয়, ট্রিপলেট। তিনটা লাইন যুক্ত স্ট্যান্ডাকে বলা হয় ট্রিপলেট। এটা লিখে নেন সুন্দর করে, তিনটা লাইন যুক্ত স্ট্যান্ডাকে বলা হয় ট্রিপলেট। এবং এই যে তিনটা লাইন যুক্ত স্ট্যান্ডা, এটা আমরা বাংলা শিখেছি, এখন শিখবো আমরা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ একদম সহজ, আমি জাস্ট বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। যেগুলা আগে ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এখান থেকে প্রথমেই প্রশ্ন হতে পারে অল কোন পার্টস অফ স্পিচ? মনে রাখবেন, অল বেসিক্যালি একটা, আমি একটু অলের ব্যবহারটা আপনাদের দেখিয়ে দিই। অল বেসিক্যালি একটা প্রোনাউন। বলেন, অল বেসিক্যালি কি একটা প্রোনাউন? অল বেসিক্যালি একটা প্রোনাউন। স্যার কোন প্রোনাউন? এটাকে বলা হবে ইনডেফিনিট প্রোনাউন। লিখে নেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অল বেসিক্যালি একটা প্রোনাউন। কোন প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। শুধু অল না, অলের সাথে আরো অনেক আছে, এভরিথিং, সামথিং, নাথিং, হ্যাঁ, এভরিবডি, সামবডি, নোবডি, এগুলো সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, যেটা অনির্দিষ্ট সর্বনাম বোঝায়, যাকে নির্দিষ্ট করে বলা হয় না। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন হয়ে যায় অল স্টুডেন্টস আর হ্যাপি, অল স্টুডেন্টস, যেমন আপনারা ক্লাস করেছেন, হয়তো এখন ক্লাস করছেন, ক্লাস করে খুশি, তাহলে বললাম অল স্টুডেন্টস আর হ্যাপি। একটু যদি লক্ষ্য করেন, এখানে অলটা কি কোনো নাউনের পরিবর্তে হয়েছে? না। আমরা জানি প্রোনাউন কার পরিবর্তে হয়? প্রোনাউনটা হয় নাউনের পরিবর্তে। বলেন, প্রোনাউনটা কার পরিবর্তে হয়? নাউনের পরিবর্তে হয়। তাহলে এখানে অলটা নাউনের পরিবর্তে হয় নাই, অলটা কাদেরকে বোঝাচ্ছে? স্টুডেন্টসদেরকে। তাহলে নাউনকে বোঝাচ্ছে। নাউনকে বোঝাচ্ছে মানে কি? নাউনকে মডিফাই করছে। মডিফাই মানে কি? মডিফাই মানে নাউনকে বিশেষায়িত করছে। এই নাউনকে যে বিশেষায়িত করবে, মডিফাই করবে, সেটা অবভিয়াসলি কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে অল অ্যাডজেক্টিভও হবে, অল প্রোনাউনও হবে। তাহলে আবার আমরা কবিতায় ব্যাক করছি। এইখানে অলটা কাকে বুঝিয়েছে? কোনো ব্যক্তির পরিবর্তে হয়েছে? না। একটু মনোযোগ দেন, এখানে অলটা পিপল কে বোঝাচ্ছে। তাহলে পিপলটা কি? নাউন। তাহলে এইখানে অলটা হয়ে যাবে
অ্যাডজেটিভ। বলেন অলটা কি হবে? অ্যাডজেটিভ। এটা একটু ইম্পর্টেন্ট ছিল, ড্রিমটা ভার্ব আগেই বলে দিয়েছি। এবার এই অংশটুকু আসতে পারে, ইকুয়ালিটা কোন পার্টস অফ স্পিচ। আসেন তাহলে ইকুয়ালি শব্দের শেষে কি দেখতে পাচ্ছি? এল ওয়াই। তাহলে আমরা একটু এল ওয়াই এর ব্যবহারটা শিখি। এল ওয়াই, শব্দের শেষে এল ওয়াই থাকতে পারে। কোথায় থাকতে পারে? শব্দের শেষে। এটা খুবই মজার, শব্দের শেষে এল ওয়াই থাকতে পারে। এই এল ওয়াই থাকা মানেই হচ্ছে সেটা অ্যাডভার্বও হতে পারে, সেটা অ্যাডজেটিভও হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে কি হয়? অ্যাডভার্ব হয়। স্যার অ্যাডভার্ব কখন হবে? যখন হবে অ্যাডজেক্টিভস প্লাস এল ওয়াই। আপনাকে এইচএসসি তে আপনি এত ভেঙে যদি নাও শিখে থাকেন, অ্যাডমিশনে আপনাকে ভেঙে শিখতে হবে। অ্যাডমিশনে অবভিয়াসলি আগেই বলেছি, আজকে অনেক কিছু পড়াবো, অনেক কিছু জানবেন, এবং এই ক্লাসটা আপনার পরবর্তীতে দরকার পড়বেই। মাস্ট আপনি ক্লাসটা শেয়ার করে রাখেন, কারণ এই ক্লাসটা আপনাকে খুঁজতে হবে, একবার না দুইবার না, এমন হতে পারে 5 বার খুঁজতে হতে পারে। সো ক্লাসটা অবভিয়াসলি শেয়ার করে রাখেন। তাহলে অ্যাডভার্বের সাথে কি? অ্যাডভার্ব কখন হবে? যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হবে, তখন সেটা হবে অ্যাডভার্ব। যেমন আসেন আমরা সিম্পল একটা ওয়ার্ড বলি স্লো, আমরা এটা জানি, স্লো এর সাথে যখন আমি এলওয়াই যোগ করব স্লোলি, এইটাই কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এবার দেখেন মজার একটা টেকনিক শিখাই। আমি একটা শব্দ বললাম পারফেক্টলি, কি বললাম? পারফেক্টলি। দেখেন এটার সাথে যদি আমি এল ওয়াইটা বাদ দিয়ে দেই, তাহলে পারফেক্টটা হচ্ছে অ্যাডজেটিভ। আবার যদি আমি এল ওয়াইটা যোগ করে দেই, আবার যদি আমি এল ওয়াইটা যোগ করে দেই পারফেক্টলি, তাহলে আবার এটা কি হয়ে যাবে? আবার সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব থেকে কি, অ্যাডজেটিভ থেকে কি হয়ে যাবে? আবার সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তার মানে মজার বিষয় হচ্ছে, একটা অ্যাডভার্বের সাথে যখন আপনি এল ওয়াইটা কেটে দিবেন অ্যাডভার্ব থেকে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেটিভ। আবার একটা অ্যাডজেক্টিভের সাথে যখন আপনি এল ওয়াই যোগ করে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি যেটা ওয়ার্ড বলি ওকেশনালি, আপনি মনোযোগ দেন, ওকেশনালি কি ওয়ার্ড বলেছি? ওকেশনালি। এবার আপনি দেখবেন শব্দের শেষে কি আছে? এল ওয়াই, তাহলে ভাই এটা অ্যাডভার্ব। এবার এই এল ওয়াইটা বাদ দিয়ে দেন, কি থাকে? ওকেশন। ওকেশনটা কি? একটা অ্যাডজেক্টিভ। বলেন ওকেশনটা কি? একটা ওকেশনাল, সরি ওকেশন না, ওকেশনাল। ওকেশনটা নাউন, ওকেশনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে সহজ টেকনিক হচ্ছে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, ওই এল ওয়াই বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাই আমি বললাম এফিশিয়েন্টলি, তাহলে এফিশিয়েন্টলিটা কি? অ্যাডভার্ব। এবার এল ওয়াই বাদ দেন, এফিশিয়েন্ট কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এবার আসেন কোনটা অ্যাডজেক্টিভ হয়? এল ওয়াই যুক্ত শব্দ। সহজ, নাউনের সাথে যদি এল ওয়াই যোগ হয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এল ওয়াই যোগ হয়ে গেলে, এটা অনেকেই জানে, তারপরে যারা জানেন রিভিশন হবে, যারা জানেন না দেখে নেন। নাউনের সাথে এল ওয়াই যোগ হলে হবে অ্যাডজেক্টিভ। যেমন একটা নাউন বললাম আমি ফ্রেন্ডলি, কি বললাম? ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনারা এরকম একটা অ্যাডজেক্টিভ বলেন তো। ফ্রেন্ডলি তো আমি বলে দিলাম, আপনারা এরকম একটা অ্যাডজেক্টিভ এক্সাম্পলে লেখেন। ওকে, এখন ঠিক আছে, থ্যাংক ইউ আশরাফি। স্যার আমি আইকন প্লাস গাইবান্ধা থেকে আব্দুর রাজ্জাক, থ্যাংক ইউ। হ্যাঁ রাজ্জাক, থ্যাংক ইউ রাজ্জাক। ইকুয়ালি অ্যাডভার্ব, ইকুয়ালি অ্যাডজেটিভ না, ইকুয়ালি অ্যাডজেটিভ না, ইকুয়ালি অ্যাডভার্ব। আম্বিয়া, ওকে ভুল করে আমরা শিখবো। থ্যাংক ইউ আবির। আমাকে আবির আহমেদ বলেছে নাউন প্লাস এল ওয়াই। আবির আহমেদ বলছে হোমলি, ভেরি গুড। হোমের সাথে হোমলি, এটা একটা অ্যাডজেটিভ। আর এটা হইতে পারে আমাদের বাসায় উনি সবসময় থাকেন, যাদের আছেন তারা খুব ভাগ্যবতী, ভাগ্যবান। তিনি হচ্ছেন মাদার অথবা ফাদার। এদের সাথে এল ওয়াই যোগ করলে কি হবে? মাদারলি, ফাদারলি। এটা আসলে একটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনের সাথে এল ওয়াই যুক্ত হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এল ওয়াই যুক্ত শব্দ আমরা শিখে গেলাম। হ্যাঁ, আবিরের পরে আমাদেরকে রেসপন্স করেছেন খাইরুল ইসলাম, ম্যানুয়ালি, ভেরি গুড। ম্যানুয়াল থেকে আসছে না, ম্যানুয়ালি কি আসলে অ্যাডজেক্টিভ? মেনিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানুয়ালি, ম্যানুয়ালি। ম্যানুয়ালিটা অ্যাডভার্ব হওয়ার কথা না, ম্যানুয়ালিটা কি? অ্যাডভার্ব হওয়ার কথা। ম্যানুয়াল, ম্যানুয়াল মানে কি? সেটা হচ্ছে কি হবে? অ্যাডভার্ব। কিন্তু আপনি নাউনের সাথে এল ওয়াই যোগ করলে কি হবে? অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, চলে আসেন আমরা আবারও আমার স্লাইডে ব্যাক করছি। আমরা আমাদের স্লাইডটা চলে আসছে। ইয়েস, তাহলে ইকুয়ালিটা দেখেন কার সাথে যোগ হয়েছে? ইকুয়াল, ইকুয়াল প্রোনাউন। এবার চলে আসেন স্যার, আমরা দোজ আর হু নিয়ে যদি একটু ব্যবহার শিখতাম। এই দোজটাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বলেন কি বলা হবে? এই দোজটাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দোজটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। স্যার ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশাত্মক, যেটা নির্দেশ করে। এবার আসেন, শুধু কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দোজ হয় না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে প্রেজেন্টে দিস, এটার প্লুরাল হচ্ছে দিস। এই দিসটা হচ্ছে সিঙ্গুলার,
এই দিসটা হচ্ছে প্লুরাল। আবার হতে পারে দ্যাট, এই দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, দোজটা হচ্ছে প্লুরাল সাধারণত। তাহলে দিস দ্যাট, দিস দোজ, দিস দ্যাট, দিস দোজ, এই দুইটা উচ্চারণ প্রায় কাছাকাছি। দিস দিস কাছাকাছি, কিন্তু এটা একটু জোর দেয় দিস, আর এটা হচ্ছে দিস, দ্যাট, দোজ। তাহলে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর একটা শিখবেন, সেটা হচ্ছে হু। এই হুটা খুব ইম্পর্টেন্ট। হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। বলেন কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। ইংলিশ গ্রামারে রিলেটিভ প্রোনাউন আপনাকে শিখতেই হবে। অ্যাডমিশন জার্নিতে রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন হবে না এমনটা খুব অস্বাভাবিক। স্বাভাবিক হচ্ছে প্রশ্ন হবেই, মাস্ট প্রশ্ন হয়। তাহলে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন কি শুধু হু না, হু আছে, হু এর অবজেক্ট হচ্ছে হুম, আবার এটার পজেসিভ হচ্ছে হুজ। তাহলে একসাথে শিখে নেন, হু, হুম, হুজ, হু, হুম, হুজ। এই তিনটা কাছাকাছি, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা পজেসিভ। এবার স্যার আর কি হতে পারে? আর হতে পারে উইচ, আরেকটা হতে পারে দ্যাট। যেমন আমরা শিখেছি না, আই সাবজেক্ট, উই, আই এর অবজেক্ট হচ্ছে মি, এবং পজেসিভ হচ্ছে মাই অথবা মাইন। মাইনটা হচ্ছে কোন পজেসিভ? কে বলতে পারবে? দেখি আপনারা এখানে আছেন, আমাকে একটু অ্যাক্টিভলি দ্রুত ঝটপট করে অ্যান্সার দেন তো। মাইনটা হচ্ছে গিয়ে কি? এটা কি পজেসিভ? আমরা জানি মাইও হয়, মাইনও হয় আই এর পজেসিভ, কিন্তু মাই আলাদা একটা পজেসিভ, মাইন একটা আলাদা পজেসিভ। মাইনটা এটা একটু জানতে চাচ্ছি, এটা কোন পজেসিভ? এটার নাম আছে, দেখি কেউ বলতে পারেন কিনা। দেখি কে কে বলতে পারে, আমাদেরকে জানাচ্ছে। থ্যাংক ইউ। দিয়া পোদ্দার বলেছে হ্যাপি কাইন্ড। ওকে, হ্যাপি কাইন্ড। নাবিলা নহসিন বলেছে হু, হুম, হুজ, উইচ, দ্যাট। থ্যাংক ইউ নসিন। আমি জানতে চাচ্ছি মাইন, এই মাইনটা কোন পজেসিভ? দেখি কে বলতে পারে, দ্রুত দ্রুত ঝটপট ঝটপট করে উত্তর দিব। দেখি কে বলতে পারে মাইনটা কোন অ্যাডজেক্টিভ? নেইবারলি, থ্যাংক ইউ, নেইবারলি। সাইমা আক্তার বলেছে কাইন্ডলি। না, কাইন্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব, কাইন্ডটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস থেকে এলওয়াই যোগ হলে কি হবে? সেটা অ্যাডভার্ব হবে। আবির আহমেদ বলছে অবজেক্ট পজেসিভ। না, অবজেক্ট পজেসিভ বলে কিছু নাই, অবজেক্ট আছে কিন্তু কোন পজেসিভ? থ্যাংক ইউ। এই যে একজন অ্যান্সার দিয়েছে সুমাইয়া শিকদার, ডাবল পজেসিভ। আর কে বলেছে? হ্যাঁ, মাইন অবজেক্ট পজেসিভ। না, অবজেক্ট পজেসিভ না, ডাবল পজেসিভ হবে, যেটা সুমাইয়া শিকদার বলেছে। এটার অর্থ হচ্ছে ডাবল পজেসিভ, ডাবল পজেসিভ, ডাবল পজেসিভ। অবজেক্ট পজেসিভ বলে অনেকে, অবজেক্ট হিসেবে পজেসিভের ব্যবহার এটা বলে, বাট এক্স্যাক্টলি এটা হচ্ছে ডাবল পজেসিভ। মাইন্ডটা হচ্ছে অবজেক্ট পজেসিভ বলে হয়, কিন্তু এটা এক্স্যাক্টলি হচ্ছে ডাবল পজেসিভ। সুমাইয়া সিকদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলে আসেন তাহলে আমরা আবার স্লাইডে ব্যাক করছি। তাহলে এইখানে দোজটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুটা কি? রিলেটিভ প্রোনাউন। ড্রিমটা আবার দেখেন, এটা একটা ভার্ব। বাই জানি আমরা, নাইট সাধারণত আসবে না, ডাস্টি রেসেসেস এই দুইটা থাকবে। আমরা একটা রুলস শিখে নেই, সুন্দর করে একটা রুলস শিখে নেই, এটা প্রচুর কাজে আসবে। পার্টস অফ স্পিচের প্রায় 50% এক্সাম্পল এই রুলস থেকে আপনি পারবেন। 50% পার্টস অফ স্পিচ, 50% পার্টস অফ স্পিচ একটা ইংলিশ সেন্টেন্সের এই যে এখন যে রুলসটা লিখে দিব, এটা থেকে ইনশাল্লাহ পারবেন। 50% পার্সেন্ট। স্যার কোনটা? সেটা হচ্ছে লিখে নেন, টপিকটা হচ্ছে যদি থাকে আর্টিকেলস। কি থাকে? আর্টিকেলস। আর্টিকেলস কোনগুলা? আমরা জানি এ এন্ড দা। দ্বিতীয়ত হচ্ছে প্রিপোজিশন। দ্বিতীয়টা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন যদি থাকে ইন, অন, অফ, ফর, ইনটু। তৃতীয়ত হচ্ছে যদি থাকে পজেসিভ, যেটাকে আমরা ডিটারমিনার বলি। কি বলি? ডিটারমিনার। তাহলে এই তিনটা সুন্দর করে মনে রাখেন, আর্টিকেলস, প্রিপোজিশন, পজেসিভ। এবার মনে রাখবেন এইগুলোর পর, এর পর যদি শব্দ থাকে কয়টা? একটা, তাহলে সেটা কি হবে? অবভিয়াসলি নাউন। এরপর যদি দুইটা শব্দ থাকে তাহলে অবভিয়াসলি হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর যদি তিনটা শব্দ থাকে, আপনারা বলেন কি হবে? আপনারা বলেন দেখি পারেন কিনা। এটা হবে, প্রথমত হবে অ্যাডজেক্টিভ না, প্রথমত এটা কি হবে দেখি, বলেন তো কেউ, একটু বলেন তো দেখি কে লিখতে পারে, একটু বলেন দেখি কে লিখতে পারে। নুসরাত জাহান পূর্ণ বলছে ডাবল পজেসিভ, থ্যাংক ইউ। সুমাইয়া শিকদার আগেই বলেছেন ডাবল পজেসিভ, থ্যাংক ইউ। যদি একটা শব্দ থাকে, আর্টিকেলস, প্রিপোজিশন, পজেসিভের পরে যদি একটা শব্দ থাকে কি হবে? নাউন। দুইটা শব্দ থাকলে হবে অ্যাডজেক্টিভ, নাউন।
তিনটা শব্দ থাকলে কি হবে? নাবিলা নওশিন বলেছে প্রথমে হবে অ্যাডভার্ব। ভেরি গুড। আর কে বলবে? প্রথমে হবে অ্যাডভার্ব, তারপর কি হবে? অ্যাডজেটিভ, তারপর কি হবে? নাউন। অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। থ্যাংক ইউ। সজীব বলেছে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। আবির বলেছে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। মেয়েরা কোথায়? ছেলেরাই শুধু উত্তর দিচ্ছে, অবশ্য মেয়েরা উত্তর দিচ্ছে না। এখন এই প্রশ্নে ছেলেরা আগায় গেছে, মেয়েরা কোথায়? আবির বলেছে, সজীব বলেছে, আলিফ সাকলাইন বলেছে। ভেরি গুড। অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। মনে রাখবেন আর একটা ব্যতিক্রম আছে, এটা স্টার দিয়ে লিখে নেন। আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যাডজেটিভ প্লাস নাউন, যেটা আমরা এই কবিতাতেই পাবো। সবসময় অ্যাডভার্ব হয় না, কখনো অ্যাডজেটিভ নাউনও হতে পারে, এটা ব্যতিক্রম। আবার ন্যাচারালি সাধারণত অধিকাংশের ক্ষেত্রে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন হবে, মানে ইউজুয়ালি এটা অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন হবে, বাট মাঝে মাঝে ব্যতিক্রম ধর্মী হিসেবে অ্যাডজেটিভ, নাউন হতে পারে। ওকে, থ্যাংক ইউ। নাবিলা নওশিন দুইটাই বলেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। নাবিলা মেয়েরা তাহলে আগায় গেছে, মেয়েরা আবার দুইটাই রুলস লিখে দিয়েছে, থ্যাংক ইউ। সুমাইয়া বলেছে অ্যাডভার্ব, খায়রুল বলেছে অ্যাডজেটিভ, নাউন। মাশাআল্লাহ, ভেরি গুড। খায়রুলও এগিয়ে আছে। আপনারা এই দুইটাই শিখে নেন, নাউন, অ্যাডজেটিভ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন, অ্যাডজেটিভ, নাউন। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি না, কারণ আমাদের পোয়েমে এক্সাম্পল আছে, সময় নষ্ট হবে যেন এখানে যাচ্ছি না। আমরা আবার পোয়েমে চলে আসি। আসেন, কি বলেছে? এই দেখেন, দাটা আমাদের কি? একটা আর্টিকেলস। আর্টিকেলস এর পরে আমরা দেখতে পাচ্ছি কয়টা শব্দ আছে? দুইটা। আপনি বলতে পারেন স্যার দুইটা তো না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এমনটা না। এভাবে দেখে না পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ভেঙে ভেঙে দেখে, অংশ ভাগ করে নেবেন। কি অংশ? অল পিপল একটা অংশ, ড্রিম একটা অংশ। অল পিপলটা হচ্ছে সাবজেক্ট, ড্রিম হচ্ছে ভার্ব। বাট নট ইকুয়ালি, বাট একটা অংশ, নট ইকুয়ালি একটা অংশ। এভাবে করে ভাগ করে নিতে হবে। এরপর বলছে দোজ হু ড্রিম, এটা একটা অংশ। বাই নাইট, এটা একটা অংশ। ইন দ্য ডাস্টি রেসেসেস, এটা একটা অংশ। এরপর বলেছে অফ দ্য ড্রিম, এটা একটা অংশ। তার মানে আপনি অংশ কি করবেন? ভাগ করে নেবেন। আপনি যখন অংশ ভাগ করে নেবেন, তখনই আপনার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে খুব সহজ হবে। সো লেটস উই ক্যান সলভ ইট। এই দাটা কি? একটা অ্যাডজেটিভ। দাটা বেসিক্যালি একটা অ্যাডজেটিভ, কিন্তু আমাদের কি? আর্টিকেলস। ডিটারমিনার গুলোকে আমরা অ্যাডজেটিভ বলবো, পার্টস অফ স্পিচ আমরা আর্টিকেলস ধরবো। তাহলে আসেন, এটা কি? এটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস এর পরে কয়টা শব্দ? একটা, দুইটা। তাহলে অবভিয়াসলি ডাস্টিটা কি হবে? ডাস্টিটা হবে অ্যাডজেটিভ। ডাস্টিটা হবে কি আমাদের বলেন? ডাস্টিটা হবে অ্যাডজেটিভ এবং রেসেসেসটা হবে নাউন। ডাস্টিটা হবে অ্যাডজেটিভ, রেসেসেসটা হবে নাউন। আবার দেখেন আরেকটা মজার এখানে এক্সাম্পল আছে, একটু যদি খেয়াল করেন, একটা মজার বিষয় আমি দেখাচ্ছি। এই যে এই ইনটা আবার কি? প্রেপোজিশন। এবার বলেন প্রেপোজিশনের পরে কয়টা শব্দ আছে? দা একটা, ডাস্টি 2 নাম্বার, রেসেসেস কয় নাম্বার? 3 নাম্বার। আমি একটু আগে বলেছিলাম না ব্যতিক্রম ধর্মী আছে। আসেন, তিনটা শব্দ থাকলে প্রথমটা কি হয়? অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু এখানে দা কি আমরা কোনোভাবে অ্যাডভার্ব বলতে পারবো? কোনোভাবে না। তাহলে এই যে ইন একটা কি? প্রেপোজিশন। কয়টা শব্দ? 1 2 3। তাহলে দাটা আমি একটু আগে গিয়ে বলেছি কি? অ্যাডজেটিভ। তাহলে আমরা পেলাম অ্যাডজেটিভস প্লাস নাউন। ওই যে আমার আগের রুলসটা, অ্যাডজেটিভস প্লাস নাউন। এই যে দেখেন, অ্যাডজেটিভস প্লাস নাউন, অ্যাডজেটিভ, নাউন। পেয়েছি? তার মানে এরকম রুলস আমরা পাবো, যেখানে সব সময় অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন হবে না, কখনো অ্যাডজেটিভ, নাউনও হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। অফ দেয়ার মাইন্ড। আবার দেখেন অফটা কি? প্রিপোজিশন। কয়টা শব্দ? দুইটা। এক নাম্বার হচ্ছে দেয়ারটা কি? অ্যাডজেটিভ। মাইন্ডটা কি? নাউন। বলেন দেয়ারটা কি? অ্যাডজেটিভ। মাইন্ডটা কি? নাউন। দেয়ারটা হচ্ছে অ্যাডজেটিভ, মাইন্ড হচ্ছে নাউন। দেয়ারটা হচ্ছে অ্যাডজেটিভ, মাইন্ড হচ্ছে নাউন। আবার যদি আরেকটা রুলসে চলে আসেন, তাহলে এই দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? পজেসিভ অ্যাডজেটিভ। তাহলে পজেসিভ এর পরে কয়টা শব্দ? একটা, নাউন। যেইভাবে আসেন পার্টস অফ স্পিচ সহজ। তাহলে এই মোটামুটি এই সেন্টেন্সটাও ক্লিয়ার। এই সেন্টেন্সে যদি প্রথম সেন্টেন্সে চলে আসি, বাট একটা কি? কনজাংশন। আমরা জানি বাট, এন্ড, অর এগুলো কি হয়? কনজাংশন হয়, যেটা দুইটা পার্টস অফ স্পিচ বা ক্লজ কে যুক্ত করে, সেটা কনজাংশন। নট মনে রাখবেন, এটা কার সাথে হয়? ভার্বের সাথে হয়। তাহলে ভার্ব কে মডিফাই করে কি হয়? অ্যাডভার্ব হয়। আপনি বলতে পারবেন আব্বাস নট, না হয় না। অন্তু নট হয় না, হবে আব্বাস ডাজেন্ট, অন্তু ডাজেন্ট। অন্তু ইজ নট, আব্বাস ইজ নট। তাহলে ইজ নট হয়, ডাজ নট হয়। দ্যাটস ওয়াই নটটা কার সাথে হয়? নটটা হয় ভার্বের সাথে, যে ভার্ব কে মডিফাই করে সে কি হবে? অ্যাডভার্ব। আর ইকুয়ালি তো অ্যাডভার্ব বলে দিয়েছি। ওকে, লাস্ট সেন্টেন্সের পার্টস অফ স্পিচ, তারপর এক্সপ্লেনেশন, দেন আমরা স্ট্যান্ডার 2 তে চলে যাব এবং এবার একটু মোটামুটি দ্রুত শেষ হবে। আসেন, ওয়েকটা একটা ভার্ব।
বলেন ওয়েকটা কি ভার্ব? এবং আমার প্রশ্ন হচ্ছে এটা কোন ভার্ব? এটা কি ফাইনাইট ভার্ব নাকি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব? দেখি কেউ উত্তর দেন। এটা কি ফাইনাইট ভার্ব নাকি হচ্ছে নন ফাইনাইট ভার্ব? কোনটা? আমরা প্রায় এখানে অনেকেই ক্লাস করছি। আবির আহমেদ শেষে বলেছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন হবে কখন বুঝবো? এই যে বুঝিয়ে দিয়েছে, দেখো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন কখন হবে বুঝিয়ে দিয়েছে আবির। আমরা আরো এক্সাম্পল করব, সেখানেও আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন, সমস্যা নাই। এখানে আমরা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। অ্যাডভার্ব কখন হবে? যখন এটা নাউন অ্যাডজেক্টিভস কে মডিফাই করবে অথবা একটা ভার্ব কে মডিফাই করবে, তখন অ্যাডভার্ব হয়। কিন্তু দা কি কখন অ্যাডভার্ব হতে পারে? না, দাটা কি অ্যাডজেক্টিভ। ওকে, এইখানে আমি প্রশ্ন করেছি আমার এখানে ওয়েক, এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? কে বলতে পারবে? দ্রুত দ্রুত দেখি আমরা ফাইনাইট নন ফাইনাইট শিখি, কারণ ফাইনাইট নন ফাইনাইট না শিখলে আপনার ইংলিশের জার্নি আরো কঠিন হয়ে যাবে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা নন বলবো না, কি বলবো? নন বলবো, নন ফাইনাইট। নানরুডি খান না, ওই নানরুডি একটু কম টান হবে। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কোনগুলা? এক কথায় যদি শিখাই দেই তাহলে সহজ। ফাইনাইট ভার্ব হচ্ছে একটা ভার্বের V1 আর একটা ভার্বের V2। স্যার V1 মানে কোন ফর্ম? V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বলেন কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর V2 মানে কোন ফর্ম? V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং এই দুইটা যদি কোনো বাক্যে না থাকে তাহলে সেটা বাক্যই হবে না। কারণ আমরা জানি ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, যেটা বাংলাকে বলা হয়, বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য হবে না। এটা আপনাদের শুধু কবিতা পড়াচ্ছি না, আমি ইংলিশের ওভারঅল অনেক কিছু আলোচনা করছি, মনোযোগ দিয়ে শোনেন। ফাইনাইট ভার্ব ছাড়া দেয়ার ইজ নো সেন্টেন্স ইজ ভ্যালিড, সেন্টেন্স হবে না। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? V1 V2। তাহলে স্যার এবার নন ফাইনাইট ভার্ব কোনগুলো হবে? যেগুলো রয়ে গেল, কি কি রয়ে গেল? V0। স্যার V0টা কোন ফর্ম? বেস ফর্ম। বলেন V0টা কোন ফর্ম? বেস ফর্ম। এবার স্যার আর কি রয়ে গেল? রয়ে গেল হচ্ছে V3। V3টা কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। স্যার আর কোনটা রয়ে গেল? একটা ভার্বের আইএনজি। আইএনজি স্যার কি হতে পারে? আইএনজি জেরান্ড হতে পারে, আইএনজি হতে পারে পার্টিসিপল। আইএনজি কি হতে পারে? জেরান্ড হতে পারে, আইএনজি হতে পারে পার্টিসিপল। স্যার আরেকটা কি রয়ে গেল? আরেকটা রয়ে গেল 2 + V0। এটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। এটাকে কি বলবো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। তাহলে এইগুলো হচ্ছে ভার্বের নন ফাইনাইট ফর্ম। V0, V3, আইএনজি, 2 + V0। এগুলো বাক্যে থাকলেও চলে, না থাকলেও চলে। এক কথা এগুলোকে আমরা বলতে পারি এটা হচ্ছে ফৈন্নি। এটা কি? এটা হচ্ছে ফৈন্নি। ফৈন্নি মানে বুঝেন? ফকিন্নি। এগুলো দরকার নাই, এগুলো থাকলে হবে, না থাকলে কিন্তু এই যে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে বস। এটা হচ্ছে বস, এটা লাগবেই। তাহলে ভার্বের মধ্যে দুইটা বেসিক ভার্ব আছে, একটা ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। কোনটা বস? ফাইনাইট, এটা লাগবেই। কোনটা ফৈনি? নন ফাইনাইট। যদি এটা পুরোপুরি ফৈনি, এটা লাগে, বাক্য সুন্দর করতে লাগে, কিন্তু আপনি এভাবে মনে রাখলেন ফৈনি, এটা থাকলেও চলে, না থাকলেও চলে, কিন্তু লাগবে কোনটা? ফাইনাইট ভার্ব। তাহলে চলে আসেন ওয়েক। আমরা আবারও ব্যাক করছি ওয়েক। দেখি কে বলতে পারে ওয়েক, কে কে বলেছে দেখি। থ্যাংক ইউ। আমাদের আবির বলেছে নন ফাইনাইট। আবির প্রশ্ন করেছে নন ফাইনাইট কি? না। সজীব বলেছে ফাইনাইট, খাইরুল বলেছে ফাইনাইট, সাইমা বলেছে নন ফাইনাইট, নাবিলা বলেছে ফাইনাইট। হ্যালো রাজশাহী। ওকে, হ্যালো রাজশাহী, থ্যাংক ইউ। আপনি রাজশাহী থেকে বলছেন, আমরা ঢাকা থেকে বলছি। আবির হাসান আকমার, আমরা ঢাকায় আছি, আইকন প্লাসের হেড অফিস থেকে ক্লাস চলছে। একজন বলছে জিও। জিও জিও, ঠিক আছে, ওকে। তাহলে ওয়েকটা কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। কেন স্যার? ওয়েকটা ভার্বের কোন ফর্ম? ওয়েকটা ভার্বের হচ্ছে V2 ফর্ম, পাস্ট ফর্ম। কেন স্যার? আমরা জানি হচ্ছে গিয়ে ওক থেকে আসছে, ওক, ওয়েক, ওয়েকেন। তাহলে ওয়েকটা ভার্বের কোন ফর্ম? ওয়েকটা না, সরি, ওয়েকটা হচ্ছে ভার্বের, হ্যাঁ, ওয়েক, ওক, ওকেন, না, ওক আপ, ওয়েক আপ। হ্যাঁ, ওয়েকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সরি, ওয়েকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাথা থেকে বের হয়ে গেছে। ওয়েকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালে উঠে দেখে, তাহলে প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কি? প্রেজেন্ট ফর্মটা কি হবে? ভার্বের ফাইনাইট ভার্ব হবে। দেখেন ইন দ্য মর্নিং, এখানে ইনটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কয়টা শব্দ? একটা, দুইটা। তাহলে অবভিয়াসলি দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মর্নিংটা হচ্ছে নাউন। এই যে দেখেন টু ফাইন্ড, এটা হচ্ছে নন ফাইনাইট, ফাইননি। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, 2 + বেস ফর্ম, ইনফিনিটিভ। দ্যাটটা হচ্ছে আমরা জানি রিলেটিভ প্রোনাউনও হয়, কনজাংশনও হয়। এইখানে দ্যাটটা হচ্ছে কনজাংশন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, স্যার দ্যাটটা কখন ধরবো রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা কখন ধরবো কনজাংশন? শিখাই দিব। দ্যাট কিন্তু অনেক কনফিউজিং। দ্যাটটা আপনি কখন ধরবেন রিলেটিভ প্রোনাউন, আর দ্যাটটা কখন হবে কনজাংশন।
কখন হবে রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা কখন হবে কনজাংশন। শিখিয়ে দিব, শিখা মানে যদি চাচ্ছেন হ্যাঁ শিখাই দিব, একটু লিখেন জি স্যার আমাকে একটু শিখাই দেন, আমি শিখাই দিব। দ্যাটটা কখন হবে রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা কখন হবে কনজাংশন। দিয়ে এই জায়গাটা আপনাকে আগাই দিতে পারে একটা প্রশ্ন দিয়ে, আপনাকে আটকাই দিবে। আপনাকে প্রশ্ন করবে, একটা প্রশ্ন ধরেন এরকম একটা প্রশ্ন করলো, সে ফর এক্সাম্পল আপনাকে বললো আমাদের এখানে আমাদের সামনে বসে আছে আপনাদের অন্তু ভাইয়া, হ্যাঁ অন্তু ভাইয়া হেড অফিসে আছেন আপনাদের সেবায় নিয়োজিত। অন্তু নোজ দ্যাট, হ্যাঁ এবার ধরেন আমার নাম নিলাম, অন্তু নোজ দ্যাট আব্বাস ইজ পুয়ার। ধরেন আমি গরিব মানুষ একজন, হ্যাঁ আমার টাকা পয়সা কম থাকে, হ্যাঁ ফইনি আমি একটা, অন্তু জানে আব্বাস কি, আব্বাস হচ্ছে একটা গরিব। এইবার কথা হচ্ছে এখানে দ্যাটটা কি রিলেটিভ প্রোনাউন না কনজাংশন। আবার যদি একটা বাক্য বলি, আচ্ছা অনেকে বলছে জি স্যার দেন, শিখায় দেন, জি স্যার আবির বলছে, একজন বলছে সজীব অ্যান্টিসিডেন্ট, কায়নাত হাসান বলেছে ফাইনাইট ভার্ব। আসেন আরেকটা বাক্য যদি এই বাক্যটাকে একটু মডিফাই করি, দেখেন আমি বললাম অন্তু নোজ, দেখেন মনোযোগ দিয়ে, অন্তু নোজ, তারপর বললাম হচ্ছে গিয়ে অন্তু নোজ দ্য ম্যান, অন্তু নোজ দ্য ম্যান দ্যাট, অন্তু নোজ দ্য ম্যান দ্যাট ইজ পুয়ার। অথবা এখানে দ্যাটের জায়গায় আমি কি বলতে পারি, হুও বলতে পারি। অন্তু নোজ দ্য ম্যান হু ইজ পুয়ার, অন্তু নোজ দ্য ম্যান দ্যাট ইজ পুয়ার। মনে হয় দ্যাট ব্যক্তির ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রে হয়, দুইটার ক্ষেত্রে হয়। তাহলে এখানে অন্তু নোজ দ্য ম্যান হু ইজ পুয়ার, একটু মনোযোগ দেন, এইখানে দ্য ম্যানের সাথে এই ইজ ভার্বের কানেকশন কে করেছে, দ্যাট। তাহলে কানেকশন কে করে, যে হচ্ছে রিলেটিভ হয়। যদি আমাদের এখন বাস্তবে যারা রিলেটিভ আছে তারা কানেকশন করে না, তারা ডিসকানেকশন বেশি ঘটায়। আত্মীয় স্বজনরা কি করে, আত্মীয় থেকে বিচ্ছিন্ন হইতে চায় বেশি। আমরা নিজেরা অনেকে হতে চাই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আত্মীয় স্বজন রাখবেন, ভালো আচরণ করবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। রিলেটিভ মানে কি, সম্পর্ক ঘটায়। তাহলে দেখেন দ্য ম্যানের সাথে ইজ এই ভার্বের সম্পর্ক ঘটিয়েছি কি দ্যাট। আপনি তো এক মুহূর্ত চিন্তা করা নাই, তাহলে কি বলবো, দ্য ম্যান ইজ পুয়ার। ওই যে দ্য ম্যান আব্বাস ইজ পুয়ার, দ্য ম্যান ইজ পুয়ার। এখানে এই দ্য ম্যানের সাথে ইজ এর সম্পর্ক কে ঢুকেছে, দ্যাট অথবা কি হু। তাহলে এই দ্যাট অথবা হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এখানে দ্যাটটা নোজের সাথে আব্বাসের কোনো সম্পর্ক ঘটায় নাই, তাহলে এই দ্যাটটাকে আমরা কি বলবো, কনজাংশন। এই দ্যাটটা কি করেছে, এই একটা ক্লজ আর এই একটা ক্লজ, আব্বাস ইজ পুয়ার এবং অন্তু নোজ, এই দুইটা ক্লজের মধ্যে কি করেছে, সংযোগ ঘটিয়েছে। দ্যাটস ওয়াই এটা হবে কনজাংশন। আশা করছি ক্লিয়ার সবার। একজন লিখছে কনজাংশন, থ্যাংক ইউ স্যার, আপনি পুয়ার হইলে আমাদের 1 গ্রাম জাফরান দেন। ওটা অনেক দামি জিনিস। ওকে, তাহলে আমরা এখানে চলে যাচ্ছি দ্যাট। দেখো তো দ্যাট কি টু ফাইন্ড এর সাথে ইটের কোনো কানেকশন ঘটাইছেন না, তাহলে দ্যাটটা এটি প্রোনাউন হবে না, কি হবে, কনজাংশন হবে। আর ইটটা হচ্ছে কি একটা নাউনের পরিবর্তে হয়, তাহলে ইটটা কি হবে, প্রোনাউন। ওয়াজটা হচ্ছে একটা বি ভার্ব মানে কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। কেন, ওয়াজটা ভার্বের কোন ফর্ম, ওয়াজটা হচ্ছে ভার্বের V2 ফর্ম, আর V2 ফর্ম গুলোকে কি বলবো আমরা, ফাইনাইট ভার্ব। দেখেন কতটুকু জানতে হয় আপনাকে, কতটুকু শিখতে হবে। একটা কবিতা থেকে ডিটেলস আপনার বইয়ে এরকম লেখা থাকতে হবে। আমাদের একজন স্টুডেন্ট ছিল যে প্রথম হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সম্ভবত ইংলিশে প্রচুর স্কোর করেছিল, তার নাম ছিল আনিকা তাহসিন হাফসা মনে হয়। ওর বইয়ে প্রচুর দাগ ছিল। আরো যারা যারা মোটামুটি প্রথম হয়েছে, ইকতা, আমাদের সৌম্যদীপ্ত মন্ডল, ইমন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে আইকন পাস থেকে, ইনশাল্লাহ এই বছর আমরা এক্সপেক্ট করছি একজন প্রথম আমরা পাবো, একজন না 3টা ইউনিট আমরা প্রথম ইনশাল্লাহ আশা করছি। এই যে আমরা যে আশা করছি প্রথম যারা হবে, প্রথমদের বই দেখবেন বা 1 থেকে 10 যারা হয়, তারা এইভাবেই বইয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে, সাইন পেন দিয়ে, মার্কার দিয়ে সুন্দর করে দাগায় নেয় যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। দরকার নাই খাতায়, জরুরি না, আপনি বইয়ে দাগাতে পারেন। আবার অনেকে বইয়েও দাগায়, খাতায়ও দাগায়, দুইভাবেই শেখে। তাহলে এইটার এক্সপ্লেনেশন আমরা এখন শিখবো। পরীক্ষায় এই স্ট্যান্ডারটা তুলে দিয়ে বলবে এক্সপ্লেইন ইট ইন 5 সেন্টেন্সেস। এটাকে এক্সপ্লেইন করো কয়টা বাক্যে, 5টা বাক্যে এক্সপ্লেইন করো। আসেন আমরা একটু এটার এক্সপ্লেনেশন শিখি।
আমরা এটা কি শিখবো? এক্সপ্লেনেশন। এটাকে বলা হবে এক্সপ্লেনেশন। এটা কত নাম্বার থাকবে? 5 নাম্বার থাকবে। তাহলে প্রথম স্ট্যান্ডার বাংলা আমরা শিখলাম কি, যে সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না। ডি.এইচ. লরেন্স বলেছেন, ডেভিড হার্বার্ট লরেন্স, তিনি ইংলিশ পোয়েট, ব্রিটিশ পোয়েট। ওনার কি শুধু পোয়েট না, নভেলিস্ট, এসেইস্ট, এবং ওনার জন্ম 1885, মৃত্যু হচ্ছে 1930। উনার এই যে প্রথম স্ট্যান্ডার এক্সপ্লেনেশন কত নাম্বার আসবে ডিইউতে? 5 নাম্বার, এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য এটা আমি পড়াচ্ছি, এবং যারা অ্যাডমিশনের রেগুলার ক্লাস শুরু হওয়ার আগে এখন থেকেই প্রিপারেশন নিবেন, তারা অনেক দূরে গিয়ে থাকবেন অন্যান্যদের চেয়ে। তাহলে আপনারা যেহেতু ক্লাস করছেন এখন থেকে প্রিপেয়ার্ড হন। আবার শুধু এটা শুধু আপনি রিটেনের জন্যই পড়বেন না, এমসিকিউ তো কাজে আসবে। আবার কবিতার সামারিও আসতে পারে, যে কবিতার সামারি লেখো। তাহলে আপনি দুইটা যদি প্যারার, দুইটা স্ট্যান্ডার্ড যদি আপনি এক্সপ্লেনেশন জানেন, সামারি ইউ ক্যান ইজিলি রাইট ডাউন দ্যাট। তাহলে আসেন কি বলেছে, এক্সপ্লেনেশন কিভাবে লিখবেন। এক্সপ্লেনেশন লেখার অনেকগুলো স্ট্র্যাটেজি। আমরা একটু আগে শিখেছি ডেভিড হার্বার্ট লরেন্স কে ছিল ইংলিশ পোয়েট। ডি.এইচ. লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স, তার জন্ম মৃত্যু কত? 85 থেকে 30। ইন হিজ পোয়েম, তার কি কবিতা? ড্রিম কবিতায় কি বলেছেন দেখেন, তিনি বলেছেন এক্সপ্লোরস, উনি এক্সপ্লোর করেছেন দ্য ডিফারেন্স, পার্থক্য দেখিয়েছেন। কার কার পার্থক্য? বিটুইন নকটার্নাল ড্রিমিং এন্ড ডে টাইম ড্রিমিং। দেখেন, নকটার্নাল ড্রিমিং এন্ড ডে টাইম পার্থক্য দিয়েছেন কি, রাতের যারা রাতে স্বপ্ন দেখে এবং দিনের স্বপ্ন দেখে, দুইটার মধ্যে পার্থক্য দেখেছেন। এবার আপনার কাজ হচ্ছে, এইটা তো থাকবে, এটা সেকেন্ড স্ট্যান্ডার্ডে থাকবে, এটা হচ্ছে স্টার্টিং, এটা থাকবে দ্বিতীয় স্ট্যান্ডার্ডেও, কিন্তু এরপরে আপনি ওই যে ফার্স্ট স্ট্যান্ডার্ডে আপনি এক্সপ্লেইন করবেন। তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ডে কি, ইন দিস স্ট্যান্ডা হি স্টেটস দ্যাট, তিনি ব্যাখ্যা করেছেন বা বুঝিয়েছেন, এভরিওয়ান ড্রিমস, যেটা আমাদের প্রথম লাইনে ছিল, এভরিওয়ান ড্রিমস বাট ডিফারেন্টলি। ওখানে ছিল নট ইকুয়ালি, আমরা লিখেছি ডিফারেন্টলি। হুবহু লাইন না লিখে আপনি একটু ব্যতিক্রম ধর্মী ভাবে যখন আসবেন, তখন আপনি বেশি স্কোর করবেন, বেশি নাম্বার আসবে। বাট ডিফারেন্টলি মানে কি, ভিন্ন ভাবে স্বপ্ন দেখে, একভাবে স্বপ্ন দেখে না, ভিন্ন ভাবে স্বপ্ন দেখে। এরপর বলেছে and focuses on nocturnal dreaming। নকটার্নাল মানে কি, রাতের স্বপ্ন, এবং তারা ফোকাস করে রাতে যে স্বপ্ন দেখে, আসলে না, অ্যাকচুয়ালি, মূলত অ্যাকচুয়ালি ইটস ইলিউজারি। স্যার ইলিউজারি মানে কি? ইলিউজারি মানে হচ্ছে অবাস্তব, অলিক। ইলিউজারি মানে কি? অবাস্তব অথবা অলিক, ইলিউশন থেকে আসছে, ইলিউশন। অ্যান্ড আলটিমেটলি মিনিংলেস, এবং এটার কোনো অর্থ নাই। আপনি এটা কি করবেন, এটা 2-4 বার লিখবেন, লিখলে আপনার মুখস্থ হয়ে যাবে, এবং হুবহু যদি লিখে দিতে পারেন ইনশাআল্লাহ নাম্বার পাবেন। 5টা সেন্টেন্স এক্সপ্লেইন করা আছে। এরপর বলেছে দোজ হু ড্রিম অ্যাট নাইট ক্যান নট মেক দেয়ার ড্রিমস কাম ট্রু। যারা রাতে স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না, বিকজ এই কারণে দে ড্রিম আনকনসিয়াসলি। তারা স্বপ্ন দেখে কিভাবে? আনকনসিয়াসলি, ওই যে ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড। তারা কিভাবে? নট, নো ফিলিংস, উইদাউট এনি ফিলিংস, উইদাউট এনি কনসিয়াস, তারা স্বপ্ন দেখে, কোনো চেতন মনে থাকে না, অবচেতন মনে দেখে, এটাকে বলা হচ্ছে আনকনসিয়াসলি। এন্ড ফরগেট দিস ড্রিমস অ্যাজ সুন অ্যাজ দে গেট আপ ইন দ্য মর্নিং। এটা আমাদের ক্ষেত্রে হয়, আপনার আমার ক্ষেত্রে হয়, যে আমরা যখন সকালে উঠি তখন অধিকাংশ স্বপ্ন কি মনে থাকে না, আমরা ভুলে যাই, এবং অনেক কিছু মনে থাকে 2-4টা, তাও সকালে মনে থাকে, রাতের বেলায় মনে থাকে না। আবার অনেকে স্বপ্ন দেখে দেন, সারাদিন আপনি ডান্স করতেছেন, শয়তানি করতেছেন, রাতের বেলা ওই শয়তান জিনিসপত্র দেখলেন, ডান্স দেখলেন। তাহলে ওইটা আসলে আমাদের কি নর্মালি ন্যাচারাল, আমরা সারাদিন যে কাজটা করি রাতের বেলায় ওইটাই আমরা করি। আমি মোটামুটি সারাদিনই ক্লাস নিই, রাতের বেলা অনেক সময় স্বপ্ন দেখলে মনে আমি ক্লাস নিচ্ছি, এরকম কোন স্বপ্ন দেখি, তাহলে কি ওটা আসলে আমাদের নিত্য নৈমিত্তিক কৃত কর্মের জন্য দেখি। বাট বেসিক্যালি স্বপ্নটা রাতের বেলায়, অধিকাংশ স্বপ্ন আমরা যেটা দেখি সেটা হচ্ছে মিনিংলেস হয়। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ আছে যারা অনেক পবিত্র, নামাজি, রোজা রাখে, আল্লাহর ইবাদত, আল্লাহর অনেক কাছের বান্দা, তাদেরকে আল্লাহ বিভিন্ন অর্থপূর্ণ স্বপ্ন দেখান। এটা এখনো আপনার আমার অত যোগ্যতা হয় না, মাঝে মধ্যে হয়তো আমরা দেখি, তবে ওইটা একটু অর্থপূর্ণ। অধিকাংশ স্বপ্নই হচ্ছে অনর্থক। এরপর বলছে টু হিম, এখানে টু হিম না লিখে আপনারা টু দেমও লিখতে পারেন। কি লিখতে পারেন? টু দেম। কারা? যারা, যেসব মানুষরা কোথায় স্বপ্ন দেখে? রাতে। তাহলে এখানে বলছে টু দেম এভরিথিং, তাদের কাছে সবকিছুই অ্যাপিয়ার্স টু বি ভ্যানিটি, সবকিছুই তাদের কাছে কি তখন শূন্য লাগে, খালি লাগে, ব্যর্থ লাগে, কারণ তারা এক্স্যাক্টলি তাদের কিছু মনে থাকে না। দেখেন কয়টা সেন্টেন্স আছে, একটা, তারপরে সেন্টেন্স হচ্ছে 2টা, সেন্টেন্স হচ্ছে 3টা, সেন্টেন্স হচ্ছে 4টা, সেন্টেন্স 5টা সেন্টেন্স এক্সপ্লেনেশন জান লিখে দিলে ইনশাল্লাহ আমি আশা করছি 5-এ 4.5, অথবা আপনারা অনেকে ভাগ্য ভালো থাকলে 5 অথবা 4 তো আশা করতেই পারেন। কেন? কেন? আপনি টিচারকে আপনি অ্যাট্রাক্ট করবেন। স্যার কিভাবে অ্যাট্রাক্ট করব? আপনি যে আইকন ক্লাসের স্টুডেন্ট, সৈয়দ মোহাম্মদ আব্বাস আলী স্যারের স্টুডেন্ট, কিভাবে টিচারকে অ্যাট্রাক্ট করবেন? দেখেন, অ্যাট্রাক্ট করার জন্য টেকনিক দেখাই দিচ্ছি।
অ্যান ইংলিশ পোয়েট প্রথম লাইনে আছে আপনার ডিএইচ লরেন্সের বিষয়ে। আপনি চাইলে এর পুরো নামও লিখতে পারেন, ডেভিড হার্বার্ট লরেন্স, কিন্তু দরকার নাই, যেহেতু বইয়ের ডিএইচ লরেন্স আছে ডিএইচ লরেন্সই লিখেন। ডেভিড হার্বার্ট লরেন্স লিখলেও কোনো সমস্যা নাই। ওনার জন্ম মৃত্যু লিখে দিচ্ছেন এবং তার কবিতা কি ড্রিম সেটাও লিখে দিচ্ছেন, এবং উনি ওই কবিতায় কি বুঝিয়েছেন ডিফারেন্স বিটুইন নকটার্নাল ড্রিমিং এন্ড ডে টাইম ড্রিমিং সেটাও বুঝিয়ে দিচ্ছেন। তার মানে কি আপনি আসলেই সামথিং, আপনার মধ্যে কিছু একটা আছে, টিচার দেখেই আপনার খাতার লেখার প্রতি অ্যাট্রাক্ট হবে এবং আপনাকে অবশ্যই নাম্বারটা কি করবে, বাড়ায় দিবে। তবে হ্যাঁ, এটা অনেকভাবে লেখা যায়, সিম্পলিও লেখা যায়, এগুলো না লিখেও লেখা যায়, আবার এটা প্যারা করেও লিখতে পারবেন, কনটেক্সট একটা পয়েন্ট দিয়েও লিখতে পারবেন, কনটেক্সট লিখলেন তারপর এক্সপ্লেনেশন লিখলেন, সেভাবে লেখা যাবে। তবে আমার কাছে মনে হয়েছে এভাবে লিখলে বেশি ভালো, কারণ 5টা সেন্টেন্স সময় বেশি থাকে না। অ্যাডমিশন টেস্টে মাত্র সময় থাকবে ইংলিশের জন্য 20 মিনিট, 20 নাম্বারের জন্য 20 মিনিট থাকবে, আবার সর্বোচ্চ আপনার থাকবে হচ্ছে 22 মিনিট। 22 মিনিটে আপনি এটাতেই যদি 10 মিনিট সময় নেন, 7-8 মিনিট সময় নেন, প্যারাগ্রাফ লিখতে হবে, সেন্টেন্স মেকিং লিখতে হবে, তার মানে সময় কম, কম সময়ে যত সুন্দর করে লেখা যায়। এই জন্য এখানে আপনি 5 মিনিটে অথবা 6 মিনিটে এভাবে লিখলে আপনি টাইমটাকে কি করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। আশা করছি এটা আপনারা লিখে নেন, অথবা এটা যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাদেরকে জানাই দিবেন, আপনাদেরকে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। চলে আসেন, আমরা কি নেক্সট স্ট্যান্জা পড়বো? সবাই বলেন নেক্সট স্ট্যান্জা পড়বেন। সৈকত বলেছে কনজাংশন রিলেটিভ প্রোনাউন, থ্যাংক ইউ সৈকত জয়েন করেছে। সহমত সজীব বলছে সহমত। স্ট্যান্ডার্ড 2 শিখান স্যার, নাবিলা নহসিন। আচ্ছা, স্ট্যান্ডার্ড 2 তাহলে আমরা শিখাচ্ছি। আর রেডি গাইস এভরিওয়ান? আমরা স্ট্যান্ডার্ড 2 একটু দেখি। স্ট্যান্ডার্ড 2 শিখতে সময় লাগবে না এবং এক্সপ্লেনেশনও সময় লাগবে না ইনশাআল্লাহ, কারণ প্রথম স্ট্যান্ডার্ডে বেশ কিছু পড়া ছিল। এবার দেখেন বলেছেন, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। বাট কিন্তু কারা ড্রিমার্স অফ দ্য ডে? আগের স্ট্যান্ডার্ড ছিল নাইট ড্রিমার্স, এখন হচ্ছে ড্রিমার্স অফ দ্য ডে, যারা দিবালোকে স্বপ্ন দেখে, দিনের আলোতে স্বপ্ন দেখে, তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে কি বিপজ্জনক। কেন? কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং তারা স্বপ্নকে কি করে, পূরণ করে। এটাই বলা আছে। দেখেন ফর, এই ফরটা কি জানেন? এই ফরটা হচ্ছে এখানে বাংলা অর্থ হচ্ছে এই কারণে, লিখে নেন। এই ফরের বাংলা হচ্ছে এই কারণে। কেন? তারা ডেঞ্জারাস পিপল, ফর এই কারণে। এই ফরের সিনোনিম হতে পারে বিকজ, এই ফরের সিনোনিম হতে পারে এখানে বিকজ। এই ফরের পরিবর্তে লেখা যেতে পারে সিন্স, এই ফরের পরিবর্তে লেখা যেতে পারে অ্যাস। লিখে নেন, এই ফরের পরিবর্তে কি কি লেখা যেতে পারে? বিকজ, সিন্স, অ্যাস। এবার আপনি বলতে পারেন স্যার ফর কখন প্রিপোজিশন, ফর কখন কনজাংশন, সেটাও শিখাই দিচ্ছি। আসেন, ফর কখন প্রিপোজিশন, ফর কখন কনজাংশন। ফর সাধারণত 99% কেসেসেই কি প্রিপোজিশন, যখন ফরের অর্থ হবে জন্য, যখন ফরের অর্থ কি হবে, জন্য। যেমন আপনি বললেন, সে ফর এক্সাম্পল, আই ক্যান ডু এনিথিং ফর ডিইউ, ঢাকা ইউনিভার্সিটির জন্য বা পাবলিক ইউনিভার্সিটির জন্য আমি যা মন চাই তাই করব, হ্যাঁ, যে কোনো কিছু করতে পারবো। তাহলে এই ফরটা কি এখানে? এই ফরটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে স্যার ফরটা কখন হচ্ছে কনজাংশন? এই ফরটা কখন হচ্ছে গিয়ে কনজাংশন? যখন এটা অর্থ দিবে সিন্সের, যখন এটা অর্থ দিবে বিকজের, যখন এটা অর্থ দিবে এই কারণে। তাহলে এরকম একটা বাক্য আমরা এখানে কবিতাই শিখতেছি, আমরা এখানে পয়েমেই পেয়েছি। এইখানে ফরটা হচ্ছে বিকজ এর অর্থ দিচ্ছে, সিন্সের অর্থ দিচ্ছে, অ্যাজ এর অর্থ দিচ্ছে, দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। দ্যাটস ওয়াই এই ফরটা কি হয়ে যাবে তখন? কনজাংশন হয়ে যাবে। এখানে ফরটা জন্য অর্থ দিচ্ছে না, অর্থ দিচ্ছে এই জন্যে, এই কারণে, বিকজ, সিন্স, অ্যাজ। দ্যাটস ওয়াই এই ফরটার পার্টস অফ স্পিচ যদি চায় কখনোই প্রিপোজিশন লিখবেন না, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে কনজাংশন। তাহলে ফর দে, তারা স্বপ্ন দেখে, ড্রিম, তারা স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস। এইখানে ড্রিমসটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কে বলতে পারে। এইখানে ড্রিমটা ভার্ব। কেন ভার্ব? কারণ হচ্ছে দেটা কি সাবজেক্ট, সাবজেক্টের পরে সাধারণত কি হয়, ভার্ব হয়। ফর দ্য ড্রিম, এই কারণে তারা স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস। এখানে ড্রিমসটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কে একজন বলেন, দ্রুত বলবো। স্ট্যান্ডার্ড 2 শিখান স্যার, ওকে, দ্রুত বলবো। এই দেয়ার ড্রিমসটা কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারে দেখি? অনেকে আছেন, দ্রুত অ্যান্সার দেন। এইখানে ড্রিমসটা কোন পার্টস অফ স্পিচ? কুইক এভরিওয়ান, দেখি ছেলেরা আগে অ্যান্সার দেয় না মেয়েরা আগে অ্যান্সার দেয়? কে আগে অ্যান্সার দেয় দেখি? দ্রুত
ঝটপট করে উত্তর দিয়ে দিব। আবির আহমেদ বলছে নাউন, ভেরি গুড। আবির আহমেদ বলছে নাউন। আর কেউ বলবে না? ছেলেরাই বলবে শুধু, আবির বলবে, আর কেউ বলবে না? মেয়ে ফৈনি গুলা কই গেলি? উত্তর দে। সজীব বলছে নাউন, থ্যাংক ইউ বয়েজ। ওয়ার আর গার্লস? আবির বলছে নাউন, সজীব বলছে নাউন, আর কেউ? আবু রায়হান বলছে নাউন, সবাই বয়েজ। খায়রুল ইসলাম বলছে নাউন, ভেরি গুড। আমি একটু আগে বলেছিলাম শব্দের শেষে এস বা ইএস নাউনের ক্ষেত্রেও থাকতে পারে, ভার্বের ক্ষেত্রেও থাকতে পারে। এটা বোঝার স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছিলাম। দেয়ার, দেয়ারটা কি? এটা পজেসিভ। বলেন দেয়ারটা কি? পজেসিভ। এটাকে আমরা বলবো অ্যাডজেটিভ। কি বলবো? অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভস এর পরে বা পজেসিভ এর পরে কয়টা শব্দ আছে? একটা শব্দ। এই যে দেয়ার ড্রিমস, একটা। তাহলে 100% কি হবে? সেটা নাউন হবে। আর এখানে সাবজেক্টের পরে ড্রিম আছে, দ্যাটস ওয়াই কি হবে? ভার্ব হবে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। ওকে, ছেলেরা অ্যান্সার দিয়েছে নাউন। হয়তো দুই একজন অ্যান্সার দিয়েছে, কমেন্টস আসতে একটু দেরি হচ্ছে, হয়তো আসবে। তাহলে এরপর বলছে উইথ ওপেন আইস, কিভাবে? খোলা চোখে স্বপ্ন দেখে। এবার যদি পার্টস অফ স্পিচ ওপেন এর আসে, তাহলে কোন পার্টস অফ স্পিচ দাগাবেন? যদি বলে ওপেন, কোন পার্টস অফ স্পিচ? দেখেন উইথ, উইথটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কয়টা শব্দ? একটা, দুইটা। তাহলে প্রথমটা কি? অ্যাডজেটিভ, পরেরটা কি? নাউন। তাহলে ওপেনটা হচ্ছে অ্যাডজেটিভ, আইসটা হচ্ছে নাউন। এ বলছে এন্ড মেক দেম কাম ট্রু। এই দেমটা কাদেরকে বোঝাচ্ছে? এই দেমটাকে বোঝাচ্ছে ড্রিমস। প্রশ্ন আসতে পারে হেয়ার দেম ইন্ডিকেটস। আপনি বলবেন স্যার দেম তো ব্যক্তির ক্ষেত্রে হয় না। মনে রাখবেন দে এমন একটা শব্দ যেটা এমন একটা প্রোনাউন, এই দেটা এমন একটা প্রোনাউন যেটা ব্যক্তির ক্ষেত্রেও হয়, যেটা বস্তুর ক্ষেত্রেও হয়। দেটা ব্যক্তির ক্ষেত্রেও হয়, দেটা বস্তুর ক্ষেত্রেও হয়। ব্যক্তি যখন হয় তারা, বস্তু হয় যখন প্লুরাল। আমি বললাম হচ্ছে কি আমার হাতে পেন আছে, বললাম দুইটা পেন আছে, আই হ্যাভ টু পেন্স অন মাই হ্যান্ড। এরপর বললাম দে আর এক্সপেন্সিভ, তাহলে কি তারা কি খুব এক্সপেন্সিভ, দে আর কস্টলি। এই দেটা বস্তুর ক্ষেত্রে হয়, বাট শর্ত হচ্ছে প্লুরাল হতে হবে। মানে কি হতে হবে? প্লুরাল হতে হবে। তাহলে এখানে দের অবজেক্ট কি? দেম। দের পজিটিভ কি? দেয়ার। তাহলে এই দেমটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাদের অবজেক্ট? ড্রিমস। এই যে আগের লাইনে ছিল ড্রিমস। এবং তারা পূরণ করে, সত্যতে পূরণ, বাস্তবায়ন করে, বা সত্যতে নিয়ে আসে, বা সত্য করে কি? এই স্বপ্নগুলোকে। কাম ট্রু। এখানে ফাইনাইট ভার্ব, এখানে দুইটা ভার্ব আছে, এন্ড মেক দেম কাম ট্রু। এন্ড মেক দেম কাম ট্রু, দেখেন দুইটা ভার্ব আছে, একটা মেক, একটা হচ্ছে কাম। এখানে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, কে বলতে পারবে? এবং এইখানে যে আমরা টপিকটা দেখতে পাচ্ছি, এটা একটা কজেটিভ ভার্বের টপিক। আমরা একটু নিচেরটা মুছে দিলাম। এটা একটা কজেটিভ ভার্বের টপিক। কিসের টপিক? কজেটিভ ভার্বের টপিক। স্যার মেক দিয়ে যদি বাক্য রচনা করতে যাই কজেটিভ ভার্বের, তাহলে কি বলবো? যেমন আমি বললাম আই মেক ইউ, আই মেক ইউ গো দেয়ার, আই মেক ইউ গো দেয়ার, আমি তোমাকে সেখানে যেতে বাধ্য করলাম, অথবা আমি তোমাকে সেখানে পাঠালাম। এটা বাংলা হবে আই মেক ইউ গো দেয়ার, আমি তোমাকে দিয়ে কাজটি করালাম। তাহলে আই মেড you do the work, I made you do the task, আমি তোমাকে দিয়ে কাজটি করালাম। এই যে I make you do the task, I make you go there, I make you smile, I'm making you smile। তোমরা ক্লাস করছো, হয়তো ভালো লাগলে কি হাসতেছো, তাহলে I'm making you smile, অথবা I make you smile, I made you smile, এটাকে আমি তোমাদেরকে হাসালাম। তারপর তোমরা আমাকে কি সহযোগিতা করলা, ইউ মেক মি হচ্ছে গিয়ে অ্যাসিস্ট অথবা হেল্প, এরকম কিছু। তাহলে এটা কি হবে? কজেটিভ ভার্ব হবে। এই কজেটিভ ভার্বের প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং পরেরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বলো প্রথমটা কি? ফাইনাইট ভার্ব, পরেরটা কি? নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে মেকটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এবং এইখানে কামটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর ট্রুটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ট্রুটা কি বলো? অ্যাডজেক্টিভ। এই দেমটা হচ্ছে অবজেক্ট এবং প্রোনাউন, এবং অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। তাহলে এটার অর্থ আমরা শিখে ফেললাম কি? যে যারা দিনের স্বপ্ন দেখে তারা ডেঞ্জারাস পিপল। রাইটার পোয়েট এখানে কেন ডেঞ্জারাস বলেছেন? বিকজ দে আর ডেঞ্জারাস, বিকজ দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। তারা তাদের স্বপ্নগুলো কিভাবে দেখে? ওপেন আইস, মানে কি? কনসিয়াসলি দেখে। এটাই যদি তুলে দেয় ওপেন আইস অর্থ কি, তুমি লিখবা কনসিয়াসলি। একটু আগে লিখেছিলাম আমরা, তোমরা যেটা কনসিয়াসলি বলো, কনসিয়াসলি হবে না, হবে কি? কনসিয়াসলি। কনসিয়াসলি একটু আগে পড়েছিলাম আনকনসিয়াসলি, এখন পড়ছি কনসিয়াসলি। যে আপনারা খোলা চোখে স্বপ্ন দেখতেছেন, রাতের
রাতে বা হচ্ছে দিনের বেলায় জেগে স্বপ্ন দেখতেছেন, ঢাবিতে চান্স পাবেন। আমি স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি বা আমিও স্বপ্ন দেখতেছি, তাহলে এই যে আপনি স্বপ্ন দেখছেন, আমি আপনাদেরকে চান্স পাওয়ানোর স্বপ্ন দেখতেছি, এই যে স্বপ্ন, এটা হচ্ছে কি খোলা চোখে, ওপেন আইজ। দিস ইজ কল্ড কনসিয়াস ড্রিম। উই ড্রিম ইট কনসিয়াসলি। আমরা অবচেতন না, সচেতন মনে স্বপ্ন দেখছি, সজাগ মনে স্বপ্ন দেখছি, উইথ ফুল ফিলিংস, পুরোপুরি অনুভূতি নিয়ে স্বপ্ন দেখছি। এরপরে বলেছে এবং এটাকে কি করে, স্বপ্নকে এটাকে পূরণ করে। তাহলে পার্টস অফ স্পিচ মোটামুটি হয়ে গেল। এখানে বাটটা কি, কনজাংশন, আর তেমন কিছু নাই। এখানে ডেঞ্জারাসটা কি, অ্যাডজেক্টিভ, আর এখানে তেমন কিছু জানার নাই। মোটামুটি সব পার্টস অফ স্পিচ আপনারা পারবেন। এই যে ডেঞ্জারাস পিপল, পাশাপাশি দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে, নাউন। এখানে আর তেমন কিছু নাই। ড্রিমার্স, ড্রিমার্সটা কি, নাউন, কারণ দায়ের পরে, আর্টিকেলস এর পরে কয়টা শব্দ, একটা শব্দ। তাহলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা জেনে নিলাম, আমরা এটার অর্থ জেনে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এটার এক্সপ্লেনেশন জানা। এক্সপ্লেনেশন কি দেখবেন সবাই? এক্সপ্লেনেশন জানবো আমরা। আবু রায়হান, এই তো নাবিলা নওশিন মেয়ের অ্যান্সার দিয়েছে, মেক ফাইনাইট ভার্ব কাম নন ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ। আবু রায়হান পরে আবার ডিটেলস লিখে দিয়েছে, ওপেন অ্যাডজেক্টিভ এবং বলেছে মেক ফাইনাইট কাম নন ফাইনাইট। তাহলে মনে রাখবেন মেকটা কিসে হয়, মেকটা হচ্ছে গিয়ে আমি চাইলে এমনি সিম্পল সেন্টেন্সে বলতে পারি আই মেড দ্য হিস্ট্রি, অথবা আই মেক হিস্ট্রি, অথবা ইউ উইল মেক হিস্ট্রি। আপনি একটা ইতিহাস রচনা করবেন বাই গেটিং চান্স ইন ডিইউ। তাহলে এখানে মেকটা কোনো কি বলে এটাকে, কজেটিভ ভার্ব না। কেন? কজেটিভ ভার্ব হতে গেলে সেটা কারোর দ্বারা কাজটা করানো হবে, যেটাকে বলে আমরা পড়েছি প্রযোজক ক্রিয়া। হ্যাঁ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তারপর শিক্ষক ছাত্রকে কি করছে, বেতাচ্ছে। এখন তো উল্টা হয়ে গেছে, ছাত্র শিক্ষককে কি করে, বেতায়। যুগটা এমন খারাপ হয়ে গেছে, ছাত্ররা শিক্ষককে বেতাচ্ছে, ফৈন্নিগুলা। যাই হোক, বেত আসলে নেওয়া উচিত, স্কুল কলেজে বেত খুব ইম্পর্টেন্ট। ওকে, চলে আসেন, আমরা তাহলে চলে আসছি নেক্সট স্ট্যান্ডার এক্সপ্লেনেশন, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসতে পারে যে এক্সপ্লেইন ইট ইন 5 সেন্টেন্স। আমরা স্ট্যান্ডার্ড 2 পড়লাম, এটার এক্সপ্লেনেশনটা আমরা একটু 1 মিনিটে বলে দিব। অ্যান ইংলিশ পোয়েট, আবার আগের সেন্টেন্স, আবার আগের সেন্টেন্সে ব্যাক করেছি। ডিএইচ লরেন্স 85 থেকে 30 ইন হিজ পোয়েম ড্রিমস এক্সপ্লোর দ্য ডিফারেন্স বিটুইন নকটার্নাল ড্রিমিং এন্ড ডে টাইম ড্রিমিং। এরপর বলেছে ইন দিস স্ট্যান্ডা, এই স্ট্যান্ডায় হি ফোকাসেস অন ডে টাইম ড্রিমিং উইচ has the potential to shape reality. ডে টাইম ড্রিমিং এর কি আছে, পোটেনশিয়াল আছে, শক্তি আছে, বা সেই সামর্থ্য আছে যেটা বাস্তবে রূপ দিতে পারে। বলেছে ডে টাইম ড্রিমার্স অ্যাক্টিভলি পারসু দেয়ার অ্যাসপিরেশন, ট্রান্সফর্মিং দেয়ার ভিশনস ইনটু কনক্রিট আউটকামস। মানে যারা ডে টাইম ড্রিমার্স আছে তারা তাদের স্বপ্নের পেছনে ছুটে একটা ফিডব্যাক নেওয়ার জন্য, একটা আউটকাম পাওয়ার জন্য, একটা সুন্দর একটা আউটকাম পাওয়ার জন্য। এরপর বলছে দোজ হু ড্রিম কনসিয়াসলি, ডে টাইম ড্রিমার্সরা কি করে, কনসিয়াসলি, ওই যে ওপেন আইজ বলেছিলাম। দোজ হু ড্রিম কনসিয়াসলি অ্যাট ডে টাইম ক্যান মেক দেয়ার ড্রিম কাম ট্রু। তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে অ্যাজ দে ড্রিম এম্পেরিক্যালি উইথ ওপেন আইস। তারা স্বপ্ন দেখে কি, বাস্তবিকভাবে, সাধারণত খোলা চোখে। বাট দিস ড্রিমার্স আর ডেঞ্জারাস, এই ড্রিমার্সদেরকে পয়েন্ট বলেছে ডেঞ্জারাস। কেন? অ্যাজ দে আর উইলিং টু গো এনি লেন্থ, তারা যেতে প্রস্তুত যে কোনো হচ্ছে গিয়ে যে কোনো সাধ্যে, যে কোনো সীমান্তে, যে কোনো রাস্তায়, টু মেক দেয়ার ফ্যান্টাসিস কাম ট্রু। ফ্যান্টাসিস মানে হচ্ছে স্বপ্ন, বাস্তব হইতে পারে, অবাস্তব হতে পারে, বাস্তব, এখানে বাস্তবের কথা বলা আছে। তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে কোনো সীমায় যেতে পারে, যে কোনো পর্যায়ে যেতে পারে, যে কোনো হচ্ছে গিয়ে এক্সটেন্টে, লিমিটে যেতে পারে। তাহলে এই জন্য ডে ড্রিমার্স কি পয়েন্ট কি বলেছেন, ডেঞ্জারাস পিপল বলেছেন। সো দ্যাটস দ্য এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনটা দেখেন 5টা সেন্টেন্স আছে, এভাবে লিখে দিলে ইনশাল্লাহ 5-এর মধ্যে আশা করছি যদি ভালো মতো লিখতে পারেন 4 আসবে, আরো সুন্দর করে লিখতে পারলে 4.5 ইনশাল্লাহ আশা করা যায়। সো যারা এখনো স্টিল নাও আপনাদের বন্ধু বান্ধবরা আমাদের আইকন প্লাসের ক্লাসের সাথে যুক্ত হয় নাই, ক্লাসে যুক্ত হতে বলেন। আমাদের 21 থেকে 31 আগস্ট পর্যন্ত, 20 থেকে 31 আগস্ট সব শাখায় ক্লাস ক্যাম্পেইন চলছে। বিভিন্ন সাবজেক্টের, বাংলা, ইংলিশ, জেনারেল, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট ক্লাস চলছে। আপনারা অংশগ্রহণ করেন, আপনারা নিজেরা অংশগ্রহণ করেন, বন্ধু বান্ধবকে অংশগ্রহণ করতে পারেন। এবং এই ক্লাসটা যদি আপনার ইফেক্টিভ, ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা ক্লাসটা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। বন্ধু বান্ধবকে আইকন প্লাসের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস করতে উৎসাহিত করবেন। দেখা হবে আরো একটা নতুন ক্লাসে আপনাদের সাথে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। স্বপ্ন দেখেন, এটাকে পূরণ করার চেষ্টা করেন, এবং ইনশাল্লাহ স্বপ্ন খোলা চোখে যেহেতু দেখছেন, আপনারা কনসিয়াস, স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ।
আইকন প্লাসের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।